একটা সেন্টার পয়েন্ট বানিয়ে নিতে পারি যে কোনো জায়গায়, কোনো সমস্যা নেই, তবে পেজের সেন্টার হলে ভালো। তারপরে এই সেন্টার থেকে আমরা একটা পলিগনাল ড্র করব, এবং পলিগনালটা রোটেট টুল দিয়ে 90 ডিগ্রি ঘোরাবো। 90 ডিগ্রি ঘুরিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে আসলে সেন্টার হয়নি, একটু এদিক সেদিক আছে। আমার না আরেকটু, না আমার বেশি হয়ে যাচ্ছে, মোটামুটি ঠিক আছে সেন্টার পয়েন্ট। আচ্ছা, একটা বাউন্ডিং বক্স বলে একটা কথা আছে, আপনারা যখন সিলেক্ট করবেন, আমার এখানে একটু সমস্যা করে, বাউন্ডিং বক্সটা আসলে এটার সাথে ঘুরে, আপনাদের এখানে দেখবেন এই অনুযায়ী আছে, তখন আপনারা এই সেন্টারটা করতে সুবিধা, খুব ইজি করতে পারবেন, প্রবলেম করবে না, কিন্তু আমার এখানে প্রবলেমটা হয়। আচ্ছা, প্রথমে এটা করলাম, তারপরে 90 ডিগ্রি ঘোরালাম, কোনো সমস্যা নেই তো। ফিল কালারটা নান করব, স্টেপগুলো মনে রাখেন, হ্যাঁ, ফিল কালারটা অবশ্যই নান থাকতে হবে। দেন আমরা এই টুলটা যদি বের করে রাখি, এটা আমাদের প্রয়োজনীয় টুল, সাথে হলো আছে রোটেট টুল, রিফ্লেক্ট টুল, সাথে হলো এইটা, এই কয়টা জিনিস আমাদের দরকার হবে এখানে, সবগুলো আমরা অলরেডি জানি, তাই না? আচ্ছা, রোটেট টুল দিয়ে আমরা রোটেট করে ফেলেছি, নান করেছি, এখন যেটা করব, এটা ডিসলেক্ট করে দিতে পারি, আর এটা যেন অবশ্যই গাইডটা লক থাকে, না হলে ডিস্টার্ব করবে। কাজের সময় মনে রাখতে হবে গাইডটাকে লক করে নেবেন অলওয়েজ। ইলিপস টুলটা আমরা ড্র করতে জানি, তাই না? এখানে যদি সেন্টার বানাতে চাই কি করব বলেন তো? শিফটে কি হয়? শিফটে চার কোণা হবে, আমার তো এরকম দরকার নাই, আমি বলছি এখানে সেন্টার বানাতে চাই শুধু, আমি তাহলে কি করব? আবার শিফট অল্টার কেন? শুধু অল্টার, শুধু অল্টার হলে সেন্টার হবে, আর শিফট হলে এটা এরকম রাউন্ড হবে, আমার রাউন্ড প্রয়োজন নেই, আমার সেন্টার প্রয়োজন। আচ্ছা, এটা বানাতে যে অনেকে যে কাজটা করেন, এরকম মোটা করে ফেলেন, দেখতে সুন্দর লাগে না, হ্যাঁ, একটু পেটলা হয়ে যায় আর কি। আবার অনেকে এরকম স্লিম করে ফেলেন, এরকম করবেন না। আমি যেরকম বানাচ্ছি কাছাকাছি, আবার দুই পাশে যে বাড়তি জায়গাটা রেখেছি সেটাও একটু খেয়াল করেন। আনুমানিক 100% এরকম হবে না আমি জানি, কিন্তু কাছাকাছি যেন হয়, হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তা না হলে যেই সমস্যাটা হবে, আপনার যদি এই সেন্টার পয়েন্টগুলো ঠিক না হয়, আপনি হয়তো চিন্তা করবেন কি হবে, পরের স্টেপগুলোতে যে প্রবলেম করবে। আচ্ছা, এই দুইটা জিনিস আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে দেখেন এটাকে বলে কি, পাথফাইন্ডারে সিম্বলটা দেখে তো চেনা উচিত, সে কি করছে, আলাদা করে দিচ্ছে, তার মানে এটা কি ডিভাইড। ডিভাইড একটা ক্লিক করেন, সিঙ্গেল ক্লিক করেন, ক্লিক করার পরে অবজেক্ট মেনুতে যান, এখানে আনগ্রুপ পাবেন, ঠিক আছে? আচ্ছা, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার কন্ডিশন হলো বাহিরে একটা ক্লিক করে নিতে হবে, তাই না? দেন নিচে থেকে যখন টান দিব, যে কোনো এক সাইড থেকে টান দিয়ে এই 50% যে দাগটা আছে আমরা এই পর্যন্ত নিয়ে আসবো, নিয়ে আসলে দেখেন উপরটা ছাড়া সব সিলেক্ট হয়ে গেছে। ক্লিয়ার না বিষয়টা? এখন আমরা ডিলিট করে দিলাম, দেখেন একটা পার্ট নেওয়ার জন্য এত কষ্ট। আচ্ছা, আরেকটা পার্ট নিব, এটার জন্য আরো কষ্ট হবে। এখন আমরা রোটেট টুলের একটা অপশন আমরা শিখেছি, যে আমরা যে কোনো জায়গায় যদি আমরা সেন্টার বানিয়ে ঘোরাতে চাই, তাহলে কিভাবে করব? পারবো না, অল চেপে এই সেন্টার পয়েন্টে, যে সেন্টার পয়েন্ট আমরা চাই, গাইডের সেন্টার পয়েন্টটাকে আমরা সেন্টার হিসেবে রাখতে চাই, একটা ক্লিক করব। আগে 90 ডিগ্রি নিয়ে সেটকে চেঞ্জ করে 60 ডিগ্রি, আপনি অনেকে মুছেন, এরকম করে সিলেক্ট করে মুছেন তারপরে লিখেন, কোনো প্রয়োজন নাই, আপনি যে 60 লিখবেন হয়ে যাবে অটোমেটিকলি, হয়তো এই লেখা আছে, দেখেন 60 লিখছি, হয়ে গেছে না, কোনো সমস্যা করে নেই। আগের বার আমরা কি করেছি, শুধু ওকে করেছি 90 ডিগ্রি বানাতে, এবার আমরা ওকে করবো না, কপি বানানো আমরা অলরেডি জানি, শিখেছি না? কপিতে একটা সিঙ্গেল ক্লিক করেন, তাহলে এরকম দুইটা পার্ট হলো। দুইটাকে সিলেক্ট করে আবার সেম প্রসিডিউর, কি প্রসিডিউর? ডিভাইড করার কাজ, অবজেক্ট থেকে আনগ্রুপ করার কাজ, বাইরে সিলেক্ট করে এই দুইটাকে ডিলিট করার কাজ। এখন দুইটা ডিলিট করতে গিয়ে দেখেন ডিলিট হচ্ছে না, কোনো কারণে প্রবলেম হচ্ছে। এটা অনেকেই ফেস করবেন, অনেকেই হয়তো করবেন না, এটা ডিপেন্ড করে মাঝখানে যে শেপটা আমি নিয়েছিলাম ওভালটা, ওইটার উপরে ডিপেন্ড করে, যদি বেশি বা কম হয়ে যায় তখন সে এই সমস্যাগুলো করে। আমার এখানে দেখতে পাচ্ছি সেন্টার হয়নি, কিন্তু সেন্টার করা যাচ্ছে না, তাহলে কি করবেন? পার্টলি ধরবেন, এই একটা পার্ট ধরবেন, এখন এটা ধরে দেখেন ধরা যাচ্ছে কিনা, ধরা যাচ্ছে। তারপরে আবার এটা ধরে দেখেন হচ্ছে না, তাহলে কি করবেন? এরকম প্রবলেম হলে ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, সিঙ্গেল বাই সিঙ্গেল পার্ট ধরা যায়, তাই না? এরকম টান দিয়ে সিলেক্ট করবেন, ক্লিক করে না, হ্যাঁ, টান দিয়ে সিলেক্ট করলে যতগুলো মাথা থাকবে সবগুলো সিলেক্ট হবে, ডিলিট করে দেন। একটা একটা স্টেপ করে আমরা আগাচ্ছি। তারপরে কি করবেন? এখানে জুম করেন, এখানে এসে দেখেন কয়টা পয়েন্ট আছে, নিশ্চয়ই দুইটা পয়েন্ট থাকার কথা, হ্যাঁ দুইটা পয়েন্ট আছে, আর একটা পয়েন্ট আছে, এটাকে ডিলিট করে দেন। এখন একটা পয়েন্ট এখানে আছে, আমি শিওর, তাই না? ধরে এটাকে ঠিক এটার সাথে নিয়ে আসেন, আসলো না? এখন আমি জানি না একসাথে হয়েছে কিনা, একসাথে হওয়ার জন্য একটা টেকনিক আমরা জানি, কন্ট্রোল অল্টার জে, তারপরে বোথ, হ্যাঁ, তারপরে কন্ট্রোল জে, শুধু কন্ট্রোল জে, জয়েন হয়ে গেছে, ওভার শিওর। আচ্ছা দেখেন এইটুক কাজ, এইটুক জিনিস পাওয়ার জন্য কত কষ্ট করলাম, তাই না?
এখন কি করবেন, আবার সেই রোটেটের কাজটা করবেন। আগে যে রোটেটটা করছেন সেম রোটেট, সেম মানে হলো অল্টার চাপেন এবং এই যেই সেন্টার থেকে আমরা রোটেট করেছি সেন্টার পয়েন্ট আমাদের লাগবে, সবসময় রাখবো আমরা। রেখে আবার কি করব, কপিতে একটা ক্লিক করব। তাহলে দুইটা হলো। দুইটা যদি হয়ে যায় বাকি স্টেপগুলো কোনো বিষয় না, কি জানি, কন্ট্রোল ডি, ডান। করতে পেরেছি না? এখন গাইডটা হাইড করে দিই, আমার গাইডের কাজ শেষ। যদি এটাকে একটু সুন্দর চেহারা করতে চাই বা সুন্দর বানাতে চাই, তাহলে আমরা এটাকে ফিল কালারের জায়গায় গ্রেডিয়েন্ট কালার দেব। ঠিক আছে, গ্রেডিয়েন্ট কালারে গিয়ে আমরা কালারটা চেঞ্জ করতে পারি, সিস্টেমটা অলরেডি আমরা জানি, তাই না? এখানে ইয়েলো নিব, এটাতে আমরা রেড নিব, এখন গ্রেডিয়েন্ট হয়ে গেল। কিন্তু গ্রেডিয়েন্ট সবগুলোতে আছে, এটাও দেখতে ভালো লাগছে না, তাই না? আমরা যদি একটু স্মার্ট করতে চাই, সিঙ্গেল সিলেক্ট করে আমরা একটা টুল শিখেছি কিভাবে গ্রেডিয়েন্টের ডিরেকশন চেঞ্জ করা যায়, তাই না? আমরা এখানে যাব, দেখেন এই মাথা থেকে এই মাথা দিলাম, পয়েন্টটা মনে রাখতে হবে যে কোত্থেকে দিয়েছি। আবার এখান থেকে এই মাথায়, আবার হলো আমি কিবোর্ড শর্টকাট ইউজ করছি এক একটা টুল থেকে যাওয়ার জন্য। ভি দিয়ে কি হয় আমরা জানি, তাই না? আর জি দিয়ে কি হবে, জি দিয়ে গ্রেডিয়েন্ট টুল। হ্যাঁ, সবগুলোরই প্রথম অক্ষর ইউজ করুন, বেশিরভাগ ক্ষেত্রেই কাছাকাছি, অনেক সময় আবার হয় না। এখন দেখতে কিছুটা স্মার্ট লাগছে, তাই না? একটা রেশিও আছে চারিদিকে, একটা কেরিয়ার বিল্ড আপ করতে যাচ্ছে, তাই না? তো আমাদের কোর্সের নামটা হলো বেসিক্যালি গ্রাফিক ডিজাইন নামে আছে, বিশেষ করে সব জায়গায় দেখে লেখা আছে, কিন্তু ওয়েবে সেই নামটা চেঞ্জ হয়ে গেছে, এখন আর গ্রাফিক ডিজাইন নাই, এখন সেটা চেঞ্জ হয়েছে গ্রাফিক্স অ্যান্ড ওয়েব ইউআই ডিজাইন। আমাদের গোলটা হলো ইউআই ডিজাইনার বানানো। আপনারা যারা কোর্স করতে আসছেন, আমাদের টার্গেট হলো ইউআই ডিজাইন বানানো, সেটা আমি এর আগেও বলেছি মনে হয়, তাই না? তো সেই ক্ষেত্রে বাংলাদেশে হলো, মানে আমার জানা মতে কোনো ইনস্টিটিউট নাই যেখানে ইউআই ডিজাইনের উপর ট্রেনিং হয়, থাকতে পারে, আমার জানা মতে নাই আর কি। তো আমাদের উদ্দেশ্য হলো ইউআই ডিজাইনের দিকে বেশি প্রায়োরিটি দেয়া। এর রিজনটা হলো ইউআই ডিজাইনের হিউজ ডিমান্ড আছে মার্কেটে, অনেক ডিমান্ডটা কীরকম, যে বাংলাদেশের মার্কেটে যদি আপনি খুঁজেন একজন ভালো ইউআই ডিজাইনার, একদম যদি বিগিনার লেভেল হয় তার স্যালারি আছে 20,000 থেকে শুরু, যদি ইন্টারমিডিয়েট হয় 40 থেকে 60,000 অ্যারাউন্ড কাছাকাছি, একটু অ্যাডভান্স যদি হয় 80,000 থেকে 1 লাখের উপরে। বাংলাদেশের লোকাল মার্কেটে এরকম ডিমান্ড, তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটে তো আরও হিউজ ডিমান্ড থাকার কথা, তাই না? বেসিক্যালি বাংলাদেশ মার্কেট থেকে ইন্টারন্যাশনাল মার্কেটে ডিমান্ডটা অনেক বেশি। ভালো একজন ইউআই ডিজাইনার যদি হয়, স্কিল হয়, বিগিনার মানে শুরুর স্যালারি হবে তার $3,000, একদম ভালো লেভেলের। তাহলে আমাদের কি আসলে কারো যদি উদ্দেশ্য এরকম থাকে যে না আমরা কোর্সটা করতে আসছি 3 মাস শেষে 9,360 টাকা পাবো, তাহলে হ্যাঁ 630 টাকা পাবো, তাইলে উদ্দেশ্যটা কি এরকম রাখা উচিত? উদ্দেশ্যটা আসলে চেঞ্জ হওয়া উচিত। কারণ আমরা যদি কেউ এরকম গোল সেট করে থাকি যে কোর্স শেষে 9,000 সামথিং টাকা পাবো, তাহলে আমাদের আসলে উদ্দেশ্যটা ঠিক না। কারণ ইউআই ডিজাইনের মার্কেটে হিউজ ডিমান্ড, বাংলাদেশের মার্কেটেও আছে, ইন্টারন্যাশনাল মার্কেটে হিউজ ডিমান্ড আছে। ভালো ইউআই ডিজাইনার আমিও পাই না খুঁজে, আমার নিজের কোম্পানির জন্য খুঁজতেছি, ভালো ডিজাইনার পাই না। কাউকে বানাতে চাচ্ছি, সেটাও যে কনসেপ্ট, মানে কারো যে একটা আগ্রহ না থাকলে তো আসলে কিছু করতে পারা যায় না। আগ্রহ আমি দেখি না। আমার যত স্টুডেন্ট এখানে বের হয়েছে, কেউ আমার সাথে কাজ করে, কেউ যারা আছে 2-1টা কোম্পানিতে গিয়েছে, তারপরে আমি যাদেরকে চিন্তা করেছি যে ডেভেলপ করব, কিন্তু কোনো আগ্রহ নেই, যে একটা ইচ্ছা শক্তি, যে একটা প্যাশন, যেটাকে আমি পেশা হিসেবে নিব, এটাতে আমার ভালোবাসা থাকবে কাজের মধ্যে, সেই জিনিসটা আমি পাই না। কাজ হলো এরকম একটা জিনিস ডাইভ দেওয়ার মতো, মানে ডুবে যাওয়া কোনো একটা কাজে। আপনাদের সাথে এর আগে কথা সময় বলেছি যে আমার আসলে ট্রেনিং আসাটা, আমি আরও 10 বছর আগে ট্রেনিং ছেড়ে দিয়েছি, তারপরে আবার 10 বছর পরে আমি আবার ট্রেনিং শুরু করেছি। তো এরকম না বিষয়টা যে আমি 10 বছর পরে ট্রেনিং করাচ্ছি, আমার হয়তো ট্রেনিংয়ের কোয়ালিটি ভালো না, আমি হয়তো আপনাকে সার্ভিস দিতে পারছি না, এরকম না। আমি যখন ট্রেনিং করাচ্ছি আমার পুরো কনসেন্ট্রেশন ট্রেনিংয়ের মধ্যে, এবং ট্রেনিংটাকে কীভাবে ফুলফিল করা যায়, কীভাবে পারফেকশন দেওয়া যায়, সেটার জন্য আমার 100% চেষ্টা। তার মানে হলো যে যখন যেই কাজে যাবেন সেটাকে 100% ফোকাস করবেন, ফোকাস না করতে পারলে আসলে পারফেক্ট হওয়া যায় না, সম্ভব না। আমাদের এখানে কিছু সমস্যা আমরা ফেস করি, কিন্তু তারপরেও কিছু করার নেই। 1 নম্বর প্রবলেম হলো ম্যাক্সিমাম আসেন যে স্টুডেন্ট, বেশিরভাগ, তাতে যেই সমস্যাটা হয় তারা আসলে ফোকাস করতে পারে না, পড়ালেখা করবে না এখানে ফোকাস করবে।
কারণ এটা হলো একটা প্রফেশন। যেমন শুটিং করে না, শুটিং কিন্তু একটা প্রফেশন। এই যে এবার শোনা যেতেছে মনে হয় 2 জন না 1 জন। তো এটা আমি ছোট সময় তো জানতাম না, গেলে খেলাধুলার মতো আর কি বিষয়টা মনে ছিল। পরে আমার বড় ভাইয়ের এক ফ্রেন্ড ছিল, সে বললো না এটা তো ফুল টাইম একটা প্রফেশন, যে সকাল থেকে বিকাল পর্যন্ত থাকতে হবে, এজ এ জবের মতো বিষয়টা, যে আমার এটাই আমার লাইফ। তো ঠিক বিষয়টা এরকম, আপনি গ্রাফিক্সে যখন ইউআই ডিজাইনার হবেন আপনাকে কিন্তু ফুল টাইম চিন্তা করতে হবে। এখন আমাদের আরেকটা সমস্যা ফেস করি, যে চিন্তা করলাম যার পড়ালেখা শেষ তাকে নেই, কোর্সটা করি, তার হয়তো ফিউচার বিল্ড আপ করবে সেই সেক্টরে। তাতে মেইন সমস্যা যেটা হয়, তারা পড়ালেখা শেষ মানে চাকরি খুঁজতেছে, কোর্সে 2টা হোক 3টা হোক 4টা হোক বা 10টা হোক 15টা হোক, ক্লাস শেষ, চাকরি হয়ে গেছে, খোদা হাফেজ। আমরা আসলে বিপদে আছি না? আমাদের উদ্দেশ্যটা সৎ, উদ্দেশ্যটা ভালো, আপনি শিখাতে চাই, কিন্তু রিসিভার নেই। আমরা মনে করি গ্রাফিক ডিজাইন, আমি ম্যাক্সিমাম যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সবাই স্টাইপেন্ডের জন্য আসে, ম্যাক্সিমাম পার্সেন্টেজ স্টাইপেন্ডের জন্য আসে। তো এটা আসলে ঠিক না। এত ডিমান্ডেবল, এত রিকোয়ারমেন্ট আছে মার্কেটে, যেটাকে বিল্ড আপ করলে আমার কেরিয়ার, আমি যদি মাস্টার্স পাস করি, এমবিএ বিবিএ করি, এখন দেখেন বিলিভ ইট অর নট, আমি জানি 6,000 টাকা বেতনে চাকরি করে। ইন্ডিয়াতে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, ঝাড়ুদার পোস্টে 19,000 এমবি, 19,000, চিন্তা করার অবস্থা। বাংলাদেশে যেমন হবে না তার কোনো গ্যারান্টি নেই, আই নট নো, হ্যাঁ, আই এম নট এক্সপেক্টিং এরকম হোক। তো আসলে সেই এমবিএ কি ভ্যালুলেস না বলেন? আমাদের দেশে এখন যে এমবিএ গুলো হচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যদি সিনারি দেখেন, আপনাকে 10টা কোশ্চেন দিয়ে দিলে 10টা কোশ্চেন আসবে, পড়ে আসবে। বিলিভ ইট অর নট, পড়েও আসে না, ওগুলো লিখে নিয়ে আসে, পরীক্ষা হলে বসে বসে দেখে দেখে লিখে। তাইলে এই যখন পাস করবে তাহলে কি হবে? এর মধ্যে কোনো কোয়ালিটি থাকবে? সরি, কোনো কোয়ালিটি থাকবে না, এই কিছুই আসলে সার্ভ করতে পারবে না, তো এর কেরিয়ার কি বিল্ড আপ করবে? তো এইগুলো হলো আমাদের দেশের জাতীয় সমস্যা বলা যায়। তো আমি রিকোয়েস্ট করবো, আপনারা যারা এখানে আসছেন বা যাদের ইন্টেনশন যদি আছে থাকে যে আমি এই সেক্টরে কেরিয়ার বিল্ড আপ করবো, এখানে হিউজ ডিমান্ড আছে, হিউজ রিকোয়ারমেন্ট আছে। আপনি সকাল থেকে একটা জিনিস কখনো চিন্তা করেছেন কিনা, আপনি সকালে যখন ঘুম থেকে উঠেন, ঘুম থেকে ওঠার পরে যে খাবারটা খান, যদি আপনি পাউরুটি খান সেটার একটা প্যাকেটের ডিজাইন আছে, আটা রুটি খান আটার প্যাকেটের একটা ডিজাইন আছে। তার মানে ডিজাইনের কাজটা আপনি ওইখান থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত যান, নাই এমন কোনো জায়গা নেই, সব জায়গায় আছে। তার মানে এরকম না এই সেক্টরটা শিখলে বা এই সেক্টরটা কেরিয়ার বিল্ড আপ করলে কিছু করার নেই, এরকম না। যদি আপনি আপনাকে ওই পর্যায়ে নিতে পারেন, আপনার ডিমান্ড হিউজ, আপনাকে মানুষজন খুঁজবে, কিন্তু সেটাকে কি করতে হবে, নিজেকে বিল্ড আপ করতে হবে। যদি বিল্ড আপ না করতে পারেন, অপশনাল হিসেবে আসলেন, 9,000 সামথিং দিয়ে গেলেন, এটা আসলে কখনোই মানে গোল সেট হবে না। আর লাইফে যদি কেউ গোল সেট না করে সে কিছুই করতে পারবে না, আমার কাছে যেটা মনে হয় গোল সেট করা উচিত। তা আমরা যেহেতু এখানে ওয়েব ইউআই ডিজাইন শিখবো, তাহলে আমাদের গোলটা সেট করা উচিত, আমরা ইউআই ডিজাইনার হব। ইউআই ডিজাইনার না হয়ে আমরা আদার্স কিছুও হতে পারি। কেন হওয়ার সুযোগ আছে, যে আমি গ্রাফিক্সের বেসিক জিনিসগুলো শিখছি, সেখানে আপনি লোগো বানানো শিখতে পারেন, বিজনেস কার্ড হতে পারে, ফ্লায়ার বানাতে পারেন, আদার্স জিনিসগুলো শিখতে পারেন। তো এইখানে আমাদের কেন আমরা এই জিনিসগুলো শিখাই, এর কারণ হলো যে আপনি যদি বেসিক টুলগুলো না জানেন তাহলে তো আপনি আসলে মাস্টার হতে পারবেন না। আপনাকে তো আগে এবিসিডি জানতে হবে, গ্রামাটিক্যাল শিখতে হবে, তারপরে না আর্টিকেল রাইটার হবে। বিষয়টা এরকমই। আমরা প্রথমে যে 12টা ক্লাস নিচ্ছি, 12টা ক্লাসের মেইন উদ্দেশ্য হলো আপনাকে টুলস সম্পর্কে ভালো একটা ধারণা দেয়া। টুল সম্পর্কে যদি ভালো একটা ধারণা থাকে, ক্লিয়ার কনসেপ্ট থাকে, দেন আপনি ডেভেলপ করতে পারবেন। এখন একটা কোশ্চেন আসতে পারে যে টুলসে মাত্র 12টা ক্লাস, তাই না? ফটোশপে 6টা, ইলাস্ট্রেটরে 6টা, 12টা ক্লাস। 12টা ক্লাস আমরা কি শিখবো? আমাদের কোর্স আউটলাইনটা এমন করে সাজানো, আপনারা যদি কম্পেয়ার করেন ইন দ্য মার্কেট, এই রিচ মানে যেই পরিমাণ রিচ বা যেই স্ট্যান্ডার্ড, পুরো বাংলাদেশের মার্কেটে এরকম স্ট্যান্ডার্ড কোনো কোর্স আউটলাইন নেই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। হয়তো বলতে পারেন আপনার দেখে, আমার দেখে না, আপনারা কম্পেয়ার করে দেখেন। আমি এফটিএফএল কোর্স আউটলাইন দেখেছি, ক্রিয়েটিভ আইটির কোর্স আউটলাইন দেখেছি। আপনারা কম্পেয়ার করে দেখেন যে ওরা কি শিখে, আমরা কি শিখি। আমাদের যে কোর্স আউটলাইন, এখানে আমরা এমন করে সাজিয়েছি, ইলাস্ট্রেটরের 6টা ক্লাস, এই 6টা ক্লাস যদি আপনি কমপ্লিট করেন, ইলাস্ট্রেটর একটা রুট পেয়ে যাবেন যেটা ধরে আপনি আগাতে পারেন। ঠিক ফটোশপের আমরা এরকমভাবে সাজিয়েছি যে আপনি 6টা ক্লাসে যা জিনিস শিখবেন, বাকি পথটুকু আপনি নিজে চলার মতো অ্যাবিলিটি তৈরি হয়ে যাবে।
সেজন্য যেটা আমরা খুব হয়তো প্রথম দিকে কড়াকড়ি বলেছি, হয়তো কর্কশ ভাষায় কথা বলেছি, আসলে এটা আমার এক্সপেকটেশন না। আপনাদেরকে আমি খারাপ ভাষায় কথা বলি, আপনাদের থেকে ফাইন নেই, এটাকে আমার এক্সপেকটেশন বলেন? এমন না যে আপনাদের ফাইনের টাকা আমার পকেটে আসে, পকেটে আসে না, ফাইনের টাকা আপনাদের কাছেই থাকে। তার মানে আমার এক্সপেকটেশন হলো আপনারা যেন ভালো শিখতে পারেন, পারফেক্টলি শিখতে পারেন। ভালো শিখলে আমার হয়তো এই মুহূর্তে ভালো লাগবে না বা এই মুহূর্তে কোনো বেনিফিট ক্যারি করবে না, কিন্তু ইন ফিউচারে বেনিফিট ক্যারি করবে, তাই না? আপনি যদি কোথাও একটা ভালো জায়গায় জব পান, আমার ভালো লাগবে, এটা কিন্তু আমার কোনো বেনিফিট না। আপনি আমাকে টাকা দিবেন না ভালো চাকরি করলে, এবং আমারও চাওয়া না। কিন্তু আপনি শিখেছেন, আমি শিখাতে পেরেছি, আপনি একটা ভালো জায়গায় গিয়েছেন, এটাই আমার ভালো লাগা, এটাই আমার বড় কথা। তো আমরা অল্প মানে ক্লাস পাচ্ছি মাত্র 29টা। তো 29টা ক্লাসে আমরা এরকম ভাবে সাজিয়েছি যাতে আপনি যদি টার্গেট ঠিক করেন যে আমি এটা শিখবই, তাহলে আপনি শিখতে পারবেন। আর যদি টার্গেট ঠিক না থাকে তাহলে আর শিখতে পারবেন না। কারণ এখানে ক্লাস কম, কিন্তু আমরা কন্টেন্টগুলো এভাবে সাজিয়েছি যাতে আপনি শিখতে পারেন। আর প্রি প্রেস যে বিষয়টা আছে, প্রি প্রেস হলো প্রেস রিলেটেড, প্রিন্টিং রিলেটেড যে বিষয়গুলো আছে, আপনি এই কোর্সটা কমপ্লিট করলে প্রি প্রেসে যত কাজ আছে সব কাজই করতে পারবেন। প্রিন্টিং রিলেটেড যত কাজ আছে সব করা যাবে, সাথে আপনি ওয়েব ইউআই ডিজাইনটা পাচ্ছেন। তো গ্রাফিক্স রিলেটেডে কি পড়ে বা প্রি প্রেসে কি পড়ে? ইউআই ডিজাইন ছাড়া আদার্স যতগুলো আছে, প্রিন্টিং সেক্টরে যত কাজ আছে, এগুলোকে গ্রাফিক্স ডিজাইন বলা হয়। গ্রাফিক ডিজাইন শুধু এটা না, আপনি লোগো বানাবেন, এটাও গ্রাফিক্স ডিজাইনে পড়ে। ব্যানার ডিজাইন বানাবেন, এটাও গ্রাফিক ডিজাইনে পড়ে। ইউআই ডিজাইনটা কি জিনিস অনেকের হয়তো কারো কনফিউশন থাকতে পারে, কারো হয়তো ক্লিয়ার না। ইউআই মানে আমরা বুঝি তো সবাই, ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস মানে কি যদি আমরা এক্সপ্লেন করি যে হোয়াট ইজ ইউজার ইন্টারফেস? আমরা তো অনেক কিছুই দেখি, আমরা তো এটাও দেখি, ওইটাও দেখি। কোন ডিভাইসের যে ফন্টটা থাকে ইলেকট্রনিক্স মিডিয়াতে, স্পেশালি ইলেকট্রনিক্স মিডিয়াতে আমরা যে ইন্টারফেসগুলো দেখি, এটাকে সাধারণত ইউজার ইন্টারফেস হিসেবে ধরা হয় ইলেকট্রনিক্স মিডিয়াতে। প্রিন্টিং রিলেটেড মিডিয়াতে যেগুলো দেখি ওগুলো প্রিপ্রেস আইটেমে পড়ে। যেমন একটা পোস্টার, এটা তো দেখি আমরা, একটা ব্যানার, একটা ফ্লায়ার, এটা দেখি, এটা প্রিপ্রেসের আন্ডারে পড়ে। ইলেকট্রনিক্স ডিভাইসে যে জিনিসগুলো দেখি সেগুলো ইউজার ইন্টারফেসের আন্ডারে পড়ে। আরেকটা আছে ইউএক্স, এটা রিলেটেড। আমাদের একটা ক্লাস, আমাদের একটা ওয়ার্কশপ আছে 26 তারিখে, অনেকেই জানেন মনে হয়, 26শে ফেব্রুয়ারি, ফ্রাইডেতে, ডে লং। ওই পুরো ক্লাসটা হলো ইউআই আর ইউএক্স এর উপরে। তার মানে শুধু ইউআই ইউএক্স নিয়ে যদি কথা বলি, আজকের ক্লাসও শেষ হবে না, কারণ বিশাল একটা বিষয়ের মধ্যে রয়ে গেছে। বেসিক, হ্যাঁ পেইড, 1300 টাকা, এটা ফ্রি না। আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, ওরা ইনফর্ম করবে আপনাকে, টাকা জমা দিলে আপনি অ্যাটেন্ড করতে পারবেন, কোনো সমস্যা নেই। নর্মালি 1500 টাকা ফি, যারা বিআইটিএম স্টুডেন্ট এদের জন্য 200 টাকা ডিসকাউন্ট। তাহলে ইউআই ইউএক্সটা দুইটা জিনিস একটার সাথে একটা জড়িত, রিলেটেড। ইউআইটা হলো ইন্টারফেস ডিজাইন। এখন ইন্টারফেস ডিজাইনটা আপনি কোথায় কিভাবে ইউজ করবেন সেটাকে বলা হয় ইউএক্স। ইউএক্স হলো ইউজার এক্সপিরিয়েন্স, যে ইউজার কিভাবে সেটা ইউজ করে খুশি, কিভাবে তার ভালো লাগছে, তার কিভাবে পারফেকশন হচ্ছে, সেটা হলো ইউএক্স। তো এটা নিয়ে আমরা হয়তো পরবর্তীতে কথা বলবো যদি সময় পাই। এখন আমরা সামনের দিকে যাই। আচ্ছা, তো আমরা যদি ইউআই ডিজাইন শিখি সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের মেইন যে পার্টিকুলার পয়েন্ট, পার্টিকুলার ফিল্ড বলতে যে আমরা টুলসগুলো ইনিশিয়ালি যদি ঠিকমতো না শিখি তাহলে আমরা কিন্তু গোল অ্যাচিভ করতে পারবো না। এই জন্য কী করতে হবে? বাসায় মিনিমাম 4 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। যে জিনিসটা আমি বারবার রিপিট করছি আপনাদের কাছে, যে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ এই টুলসগুলো কম ক্লাসের মধ্যে আমরা শেখাচ্ছি। সেক্ষেত্রে যদি আপনারা ফোকাস না করেন, টুলসগুলো না শিখেন, সামনের দিকে যেতে পারবেন না। ঠিক আছে, সেটা অবশ্যই শিখতে হবে। দেন হলো আমরা বেসিক কালার শিখবো, কালার কনসেপ্ট। বেনি আসহকলা তো আমরা সবাই জানি, তাই না? এগুলো কি প্রাইমারি কালার, বেনি আসহকলা, তাই সবাই একমত? আচ্ছা, যারা সায়েন্সের ছাত্র আছেন তারা হয়তো জানেন আর কি, আর ম্যাক্সিমাম হয়তো না জানার কথা। প্রাইমারি কালার হলো 3টা, RGB, রেড, গ্রিন, ব্লু। এগুলা কিসের কালার? মানে প্রাইমারিতে আবার ধরন আছে কিসের? ওয়েবের। আচ্ছা, আচ্ছা, তাছাড়া যদি আমরা বলি যখন ওয়েব ছিল না তখন এটা হলো আলোর কালার। 8GB হলো আলোর কালার। মনে করেন এই রুমে শুধু গ্রিন লাইট জ্বলতেছে, তাহলে আপনি
মনে করেন উনি গ্রিন শার্ট পরা আছে, এইরকম আমরা রেড লাইট দিলাম, এটা কি গ্রিন দেখা যাবে জানেন? হুম, হলুদ দেখা যাবে কেন? হলুদ দেখা যায়? টেস্ট করতে হবে, টেস্ট করিনি। রেড লাইট যদি আমরা দেই তাহলে রেডিশ একটা ভাব ফুটবে, একটা রেডিশ ভাব দেখা যাবে, ডিপ রেডিশ মনে হবে। এটা কালার উপর ডিপেন্ড করে। এখন এই রুমে যদি কোনো আলো না থাকে, জিরো থাকে, কোনো লাইট নেই, তখন কি হবে? ব্ল্যাক হবে। আচ্ছা, এই পয়েন্টটা মাথায় রাখেন, ইন ফিউচারে কাজে লাগবে। আচ্ছা, ব্ল্যাক কোনো কালার না, হ্যাঁ। আচ্ছা, আর প্রাইমারি কালার দুইটা ধরন আছে, একটা হলো আলোর কালার আর একটা আছে প্রিন্টিং এর কালার। প্রিন্টিং এর যে কালার সেটা হলো সায়ান, মেজেন্টা, ইয়েলো, এই তিনটা হলো প্রিন্টিং এর কালার। আচ্ছা, দুইটার বিহেভ বা চরিত্র ক্যারেক্টারিস্টিক ডিফারেন্ট। মনে করেন আলোর কালার যেটা আছে, আমরা যে স্লাইডার ইউজ করি, কালারের স্লাইডার আছে না, যদি স্লাইডার আমরা আলোর কালারে 100% করে দিই, রেড, গ্রিন, ব্লু, তাহলে কি হবে বলেন তো? সাদা হবে না কালো হবে? কি হবে? কেউ ধারণা করেন? একজন বলেছে সাদা, আরেকজন টেস্ট করতেছে। মাস্টার টেস্ট পরে করেন, কথা শুনেন। সাদা হবে। সাদা হবে। একটু আগে কিন্তু বলেছে, যে বলেছে মনে রাখেন, কারণ হলো কি এই রুমে তিনটা আলোই আছে, তার মানে কি সব আলোই আছে, সব আলো আছে মানে হোয়াইট, হ্যাঁ, ফুলফিল দেখা যাবে। আর যদি জিরো থাকে, কোনো আলো না থাকে, মানে হলো কোনো স্লাইডারে কোনো নাই, জিরো আছে, 0%, তার মানে হলো ব্ল্যাক, মানে হলো এই রুমে কোনো আলো নাই। লাইটের কালারটা একটু ডিফারেন্ট, বিহেভটা যেটা আমরা চিন্তা করি ন্যাচারাল এরকম না। আর প্রিন্টিং এরটা পুরো উল্টো। প্রিন্টিং এ যদি কোনো কালার না থাকে, জিরো থাকে, তাহলে কি হবে? হোয়াইট হবে। আর যদি 100% কালার থাকে তাহলে ব্ল্যাক হবে। আসলে ব্ল্যাক হয় না। দেখেন দুইটা কালারের মধ্যে পার্থক্য আছে না? এটাতে কি আছে? এটাতে আমি সায়ান 100, ম্যাজেন্টা 100, ইয়েলো 100, 0। আচ্ছা, ডকুমেন্টে কালারের একটা বিষয় আছে, এই জন্য সে ঝামেলা করছে। আর সেভ আমি কি করে দিই? দেখেন এটা হলো সায়ান, ম্যাজেন্টা, ইয়েলোর মিশ্রণ, আর এটা হলো ব্ল্যাক। আচ্ছা, এটা নিয়ে কথা বলবো আমরা একটু পরে। তার আগে আমরা কালার সম্পর্কে একটু ধারণা নিই। তাহলে আমরা দুই ধরনের কালার পেলাম, প্রাইমারি কালার, তাই না? একটা হলো প্রিন্টিং এর আর একটা হলো আলোর। আমরা প্রিন্টিং এর যে কালারটা আছে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, এই তিনটা কালার আমরা অবশ্যই মনে রাখবো। আর এই তিনটা কালার যদি মনে রাখি, মনে রাখতে হবে একটা ট্রায়াঙ্গেল যদি আমরা বানাই এবং তিন মাথায় যদি প্রিন্টিং এর কালারটা দেই, তাহলে আমরা যে কোনো ধরনের পৃথিবীতে যত কালার আছে সব কালার বানাতে পারবো। এই টেকনিকটা হলো খুব সিম্পলি। বার্জার বলে না যে তাদের 5000 কালার শেড আছে, আপনি 50,000 কালার শেড বানাতে পারবেন, শুধু টেকনিকটা জানতে হবে। সায়ান আর ম্যাজেন্টা এই দুইটা কালার যদি আমরা যোগ করি কি হয় জানেন? ম্যাজেন্টা আর ইয়েলো যদি আমরা যোগ করি তাহলে হবে রেড। আরেকটা বাকি থাকে কি? তাহলে কি হবে? গ্রিন। তাহলে এটা হলো গ্রিন। আচ্ছা, এই কালারগুলোর ক্যারেক্টারিস্টিক্স হলো এরকম যে আপনি যদি এই মূল মন্ত্রটা মনে রাখতে পারেন যে ম্যাজেন্টা আর ইয়েলো এই দুইটা কালার দিয়ে রেড কালার হয়, তার মানে পৃথিবীতে যত কালার আছে সব কালার রেডিশ হবে, ব্লুইশ হবে, গ্রিনিশ হবে। এই তিনটা কালারের সমন্বয়ে পৃথিবীতে যত কালার শেড আছে সব হবে। তাহলে কি করতে হবে? এই চার্টটা, এই যে ম্যাজিক্যাল চার্ট বলা হয় এটাকে, এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা যদি আপনি মনে রাখতে পারেন, পৃথিবীতে যত কালার আছে সব কালার বানাতে পারবেন। খুব সহজ উপায় হলো যে ব্লু ধরনের যত কালার আছে সব কালার বানাতে পারবেন সায়ান আর ম্যাজেন্টা দিয়ে।
রেড এর যত শেড আছে থাউজেন্ডস অফ শেড হোক ম্যাজেন্টা আর ইয়েলো দিয়ে বানাতে পারবেন, গ্রিন এর যত শেড আছে সব বানাতে পারবেন সায়ান আর ইয়েলো দিয়ে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন একজন বলেন তো ভায়োলেট কালার আমরা কি দিয়ে বানাতে পারি? ভায়োলেট কি দিয়ে বানাবো আমরা, কোনটা দিয়ে বানাবো? সায়ান আর ম্যাজেন্টা দিয়ে, তাই? ভায়োলেট কালার আছে এখানে, ম্যাজেন্টা কালার না ভায়োলেট কালার, সরি ভায়োলেট দেখতেছি না, মেয়ে মানুষ সাধারণত পরে ভায়োলেট নাই। জাম কালার। আচ্ছা, জাম কালার, রাইট। তাহলে জাম কালারটা আসলে ব্লুর মতো, হ্যাঁ তাহলে আপনি রাইট। আর যে ম্যাজেন্টা ইয়েলো বলছে সে রং। অরেঞ্জ কালার কি দিয়ে বানাবো বলেন তো? অরেঞ্জ, হ্যাঁ ম্যাজেন্টা আর ইয়েলো, তাহলে আমরা বুঝে গেছি মোটামুটি। আর কলা পাতা কালার যদি হয় তাহলে একটা কনসেপ্ট আমাদের মোটামুটি চলে আসছে। তার মানে হলো যে ব্লু ধরনের যত কালার আছে আমরা বানাতে পারবো এটা দুইটা দিয়ে, রেডিশ ধরনের যত কালার আছে এটা দিয়ে, গ্রিন ধরনের যত কালার আছে এটা দিয়ে। তার মানে এই জিনিসটা আপনাদের আসলে মাথায় রাখতে হবে। এটা হলো এবিসিডির মতো। এবিসিডি যেমন আপনার মুখস্থ থাকে সারা জীবনই কখনো ভুল হয় না, এই জিনিসটা এরকম করতে হবে যে কখনো ভুল হবে না, এটা মাথায় নিয়ে নিতে হবে। তাহলে সুবিধা হবে, কালার নিয়ে আপনার কখনোই প্রবলেম ফেস করবেন না। হ্যাঁ, কালার কম্বিনেশন বানাতে আপনি অনেক সময় তিনটারও দরকার হয়, হ্যাঁ সায়ান ম্যাজেন্টা ইয়েলো দরকার হয় কম্বিনেশন করতে, কিন্তু ধরনগুলো মেইন আইডিয়াটা যদি আপনি পেয়ে যান বাকিটা বানাতে কোনো বিষয় না। স্যার আমি দুইটা এমওয়াই দিয়ে একটা কালার বানাবো, সেক্ষেত্রে কি অন্যটা একদম জিরো হয়ে যাবে? একটু দেখবেন সবাই, আমার এখানে কালারটা যদি 100 হয় এটা সায়ান, হ্যাঁ এটা হলো ম্যাজেন্টা দিলাম, তাহলে ব্লু হলো, রেড হলো, গ্রিন হলো, তাই না? তারপরে অন্য কালারগুলো কি আছে, পার্সেন্টেজ জিরো থাকবে। এটা সহজ বোঝার উপায় হলো, মনে করেন আমি দুইটা কালার মিক্স করব, কি করব, ম্যাজেন্টা সায়ান মিক্স করব, সলিড কালার আছে না লিকুইড কালার, কালারের কোটা দুইটা যদি আপনি পাশাপাশি ঢালেন অন্য কালারের পার্সেন্টেজ কি থাকে সেটা বুঝছেন? কনসেপ্টটা হলো এরকম, আপনি কাঁচা রং হিসেবে চিন্তা করেন, দুইটা কাঁচা রং যদি আমরা পাশাপাশি ঢালি তাইলে অন্য কালার তো আসতেছে না, মিক্স হচ্ছে না। তার মানে হলো আমি দুইটা যখন দিব তার মানে এই দুইটাই থাকবে, অন্যগুলা জিরো থাকবে। ক্লিয়ার কনসেপ্টটা? আচ্ছা, এখন আসেন সিএমওয়াই কে প্রিন্টিং এর যে বিষয়টা নিয়ে, সেটা হলো এই দুইটা কালার, এই তিনটা কালার মিলে এখানে আসলে ব্ল্যাক হয় না, ধূসর ছাইবর্ণ হয়। আপনাদের ইন্টারভিউ নেওয়ার সময় তো মনে হয় সবাইকে দেখিয়েছিলাম না কালার? আচ্ছা, অনেকে বলতে পারছেন, অনেকে বলতে পারেন নাই, অনেকে সমস্যা ছিল, তাই না? এরকম একটা প্রবলেম হয়েছে। আসলে ওইটার কোনো মেইন উদ্দেশ্য ছিল না যে আপনারা কালার বলতে পারেন, না বললে নিব না, এরকম না। ওইটার উদ্দেশ্য কি ছিল বলছি আপনাদের? কালার ব্লাইন্ড টেস্ট করা, কালার ব্লাইন্ড কেউ আছে কিনা সেটা টেস্ট করা। যেমন আমরা মাঝে মধ্যে পাই এরকম, এই কোয়ার্টারও পেয়েছি, একটা ছেলে সবকিছু পছন্দ হয়েছে, সব ভালো, কিন্তু সে কালার ব্লাইন্ড। কালার ব্লাইন্ড সমস্যা কি? আমি তাকে বলতেছি এটা কি, সে বলতেছে গ্রিন, এটা কি ব্লু। তার মানে কালার ব্লাইন্ডরা উল্টা কালার দেখে, সে ঠিক মতো কালার দেখতে পারে না। অনেকক্ষণ কথা বলার পরে সে বলল যে আসলে আমি কালার ব্লাইন্ড, সে জানতো, তারপরে সে শিখতে আসছে। হ্যাঁ, তো তখন যেই সমস্যাটা হয়, কালার ব্লাইন্ড আসলে কাজ করতে পারবে না, পারবে? ক্লায়েন্ট বলতেছে গ্রিন দেন, সে তো গ্রিন দেখছে না, সে দিবে কেমন করে? সে বলবে না এটাই গ্রিন, ব্লু দিয়ে বলবে সেটাই গ্রিন। হ্যাঁ, অন্য কালার দিবে, ওটা দিলে তো হলো না। এখন আপনার রিকোয়ারমেন্ট গ্রিন কালার, এন্ড সে দিল ব্লু কালার, আপনি সেটা মেনে নেবেন? না না স্যার, আমরা যেটা গ্রিন দেখি কালার ব্যাংক স্যার একটা মানে ব্লু দেখি। হুম। আমরা সে আর কি ব্লুটা ইউজ করবে। সে তার ওই ইন্টেলিজেন্সে যদি ইউজ করতে পারে সেটা ডিফারেন্ট কেস, এটা হলো একটা ইন্টেলিজেন্সি। যেমন অন্ধদের একটা স্পেশাল পাওয়ার আছে, তারা হলো সাউন্ড খুব শুনতে পারে, সাউন্ড ট্র্যাক করতে পারে যারা অন্ধ। এখন এরকম ইন্টেলিজেন্সি কয়জনের আছে, এখন তার আদৌ আছে কিনা তাকে নিয়ে আমি বিপদেই তো বলবো, তাই না? হ্যাঁ, কালার কোড হলে ওয়েব ইউআই তে যখন আমরা কাজ করবো, কিন্তু প্রি প্রেসে যখন কাজ করবো তখন তো কালার কোড কাজে লাগবে না। আচ্ছা, হোয়াট এভার।
তো আপনাদের আসলে মেইন উদ্দেশ্যটা ছিল, অনেকে আমি বলেছি যে অ্যাটলিস্ট কাছাকাছি বলেন, হ্যাঁ, যে 100% না হোক, নামটা বলতে না পারেন, কাছাকাছি বলেন। এর রিজনটা এরকম ছিল যে আপনি কালারটা চিনেন, অ্যাটলিস্ট আপনি কালার ব্লাইন্ড না, এই জন্য আসলে টেস্ট করা। আর এখানে যেটা হয়, প্রিন্টিং এর যে বিষয়টা হয়, সায়ান মেজেন্টা ইয়েলো মিলে 100% ব্ল্যাক হওয়ার কথা, কিন্তু 100% ব্ল্যাক হয় না, ধূসর ছাই বর্ণ হয়। ধূসর ছাই বর্ণ হওয়ার রিজনটা হলো কালার যে বহন করে, মনে করেন এখানে একটা কালার আছে, একটা মিডিয়া তো এখানে নিয়ে আসছে, তাই না? যে মিডিয়াটা নিয়ে আসে এটাকে বলা হয় পিগমেন্ট। পিগমেন্ট হলো একটা কেমিক্যাল। এই কেমিক্যালগুলোর বিক্রিয়া বা মিশ্রণে অনেক সময় কিছু সমস্যা থাকে। দেখা যায় হয়তো যে বিক্রিয়া হয়, যেটা হওয়ার কথা সেটা হয় না। হ্যাঁ, এই বিক্রিয়াগুলো এখনো প্রবলেম রয়ে গেছে, থাকার কারণে সায়ান ম্যাজেন্টা ইয়েলো মিলে এখনো 100% ব্ল্যাক তৈরি করতে পারে না। কিন্তু আমার ক্লায়েন্টের ওর ব্ল্যাক দরকার, সে কি করবে? তার তো ব্ল্যাক লাগবেই, এক্সট্রা কালার হিসেবে ব্ল্যাক ছাপানো হয়। তার মানে এটা কি আসলে কালারের মধ্যে পড়ে না, এটা এক্সট্রা কালার। মেইন কালার হলো আমার এখানে এই তিনটা। ক্লিয়ার বিষয়টা? সেই জন্য সিএমওয়াইকে সিএমওয়াইকে, হ্যাঁ, কেটা এক্সট্রা হিসেবে প্রিন্ট করা হয়। তাহলে আমরা মূল প্রাইমারি কালার তো আমরা বুঝলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা হলো কাইন্ড অফ কালার মনে হয় আছে, যে কালারের ধরনটা কি। কালারের ধরন বলতে যে জিনিসটা বোঝানো হয় যে আমরা কখন কার জন্য কি কালার ইউজ করব। মনে করেন রাস্তায় আপনি হাঁটতেছেন বা চলতেছেন, দেখবেন অনেক দূরে একটা লেখা পড়া যাচ্ছে, অথবা আপনি হঠাৎ এখানে তাকালেন, তিনটা কালার আছে, তার মধ্যে একটা কালার আপনার খুব চোখে পড়লো। এর কারণটা কি জানেন? হ্যাঁ, কালারের লুমিনেন্স তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আচ্ছা, এটা সাইন্টিফিক কথা, এটা সবাই বুঝবে না, আমরা সহজ বুঝি। সহজ হলো হট কালার, যেটা চোখে খুব বেশি আকর্ষণ করে সেটাকে বলা হয় হট কালার। হট কালারগুলো খুব দ্রুত চোখে পড়ে। এরকম হট কালার আছে কয়টা জানেন? রেড আছে, তিনটা হলো হট কালার, অরেঞ্জ আছে, রেড আছে। রেড, ইয়েলো, ব্লু। রেড, ইয়েলো, ব্লু, এই তিনটা হলো হট কালার। আরজিবি না, আরজিবি না। RYB, ইয়েলো। আচ্ছা, ওটা শর্টকাট করতে চাই না, তাহলে ঝামেলা লাগবে। আচ্ছা, আরেকটা কালারের ধরন আছে, সেই কালারটাকে বলা হয় প্রিমিয়াম কালার। প্রিমিয়াম কালার হলো চারটা: সিলভার, গোল্ড, ব্ল্যাক, হোয়াইট। প্রিমিয়াম কালার। সিলভার, গোল্ড, ব্ল্যাক এন্ড হোয়াইট। আপনারা দেখবেন খুব দামি প্রোডাক্টের মধ্যে মহিলাদের পার্টস গুলো দেখবেন, ছোট ছোট পার্টস, 12,000 টাকা, 16,000 টাকা, 25,000 টাকা দাম, গোল্ড কালার অথবা সিলভার কালার। আবার আইফোন দেখেন, হিউজ দামি না? এটা প্যাকেটটা কি কালার জানেন? সাদা আর কালো, তাই না? তার মানে হলো এই কালারগুলো প্রিমিয়াম কালারের মধ্যে পড়ে। আরমানির কিছু কালার ব্যাগ আছে মনে হয় ব্ল্যাক, তাই না? আরমানির একদম বিষয়টা এরকম না। ব্ল্যাক এন্ড হোয়াইটের ইউজেসটা এবং পারফেক্টলি যদি আপনি ইউজ করেন, প্রিমিয়াম প্রোডাক্টের ক্ষেত্রে প্রিমিয়াম একটা লুক পাওয়া যাবে। আর বাকি যে কালারগুলো আছে সেগুলো কুল কালারের মধ্যে পড়ে। ঠিক আছে? এখন আরেকটা ধরনের কালার হয়, সেটা হলো মাছ পিপলের কালার। মাছ পিপলের কালার, MASS, মানে মাছ, ম্যাক্সিমাম সবার জন্য যেটা মাছ পিপলের কালারে যেটা হয়, সেটা হলো আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন। সেটা বুঝবেন কিভাবে কোনটা মাছ পিপলের কালার? মনে করেন একটা দেয়াশ লাইন, এটা কি কে ইউজ করে? সব সেক্টরের লোকজন ইউজ করে, গরিবও ইউজ করে, বড় লোকও ইউজ করে, কোটিপতি ইউজ করে, সবাই ইউজ করে। তার মানে হলো এই প্রোডাক্টটা মাছ পিপলের জন্য। পাউরুটি, এটা সবাই খায়, রাস্তায় যে শুয়ে থাকে সেও খায়, আমিও খাই, আপনিও খান, আবার বিশাল যে ধনী আছে সেও খায়। তার মানে বিষয়টা হলো কি, এমন একটা প্রোডাক্ট যেটা সবার জন্য, এটাকে বলে মাস পিপলের জন্য। আপনি যখন ডিজাইন করবেন, ডিজাইনের ক্ষেত্রে এই কালারগুলো চিনতে হবে যে আমি কখন কোন কালারটা ইউজ করব। মনে করেন বাচ্চাদের জন্য যখন আপনি একটা বই ডিজাইন করবেন, তখন আপনি কি কালার ইউজ করবেন? প্রিমিয়াম কালার। বাচ্চাদের জন্য হট কালার। কেন? কারণ বাচ্চারা সবসময় আকর্ষণ করে হলো তাদের হট কালারকে। বাচ্চাদের কোনো ওয়েবসাইট যদি বানান, বাচ্চাদের জন্য কোনো বইয়ের কভার বানান, বাচ্চাদের জন্য হোয়াট এভার যে জিনিসগুলো তৈরি করেন, সেটা অবশ্যই যেন হট কালারের হয়। আর প্রিমিয়াম প্রোডাক্ট তৈরি করতে গেলে, প্রিমিয়াম কোনো প্যাকেট তৈরি করতে গেলে সেখানে প্রিমিয়াম কালারগুলো ইউজ করবেন। আর মাস প্রোডাক্টের জন্য যে কোনো কালার ইউজ করতে পারেন, কোনো বাইন্ডিংস নাই।
বিষয়টা কি ক্লিয়ার মোটামুটি? এখন আমি যদি একটা প্রশ্ন করি আপনাদেরকে, মনে করেন একটা বইয়ের কভার হবে যেটা হলো ঢাকা শহরে 400 বছরের ইতিহাস নিয়ে লেখা। ইতিহাস বাংলাদেশ একটা বই লেখা হচ্ছে, আমি ওইখানে ট্রেনিং করিয়েছি। এশিয়ার অ্যাসোসিয়েশন কি যেন বলে, এশিয়ান এশিয়াটিক সোসাইটি, হ্যাঁ ওইখানে আমি একটা ট্রেনিং করিয়েছিলাম যে বইয়ের ডিজাইন কিভাবে করবে, ইনসাইডের ডিজাইনগুলো, হ্যাঁ ওদের যে ডিজাইনার যে কাজ করে। তো তখন গিয়ে দেখলাম ওরা কিসের বইগুলো করছে, 400 বছরের ঢাকার উপরে ওরা বই বানাচ্ছে। তো সেখানে আপনি বইয়ের কাভারে যখন ডিজাইন করবেন আপনি কি কালার ইউজ করবেন? প্রিমিয়াম, হট কালার, মাছ কালার? আচ্ছা, আপনি বলছেন প্রিমিয়াম কালার। না না, যদি মাছ। সবার জন্য হয় তাহলে অবশ্যই মাছ। সবার জন্য হবে না। ওই দিন সবার জন্য হবে না। যদি নিজে আমি আচ্ছা একজন একজন বলে, আপনি বলেন। আমি দুইটা কনসেপ্ট ইউজ করব এখানে। আমার যদি হয় যে এটা সবার জন্য ঐতিহ্যটা, হ্যাঁ ওটা যদি কিনতে পারে তাহলে তো আমার মাস্ক কালার লাগবে। আর যদি এমন হয় যেটা মানে একদম ঐতিহ্যের ব্যাপারটা, মানে তখন আমি আপনি খুব সহজে বুঝেন, আপনাকে আমি দিয়ে দিলাম যে বইয়ের কভারটা বানাবেন যেটা 400 বছরের ঢাকার ইতিহাস নিয়ে লেখা, বইয়ের কভার বানান। কার জন্য কি এটা আপনি জানেন, আমি জানি না। And আপনি কি কালার ইউজ করবেন? আপনি মাছ কালার ইউজ করবেন, আপনি মাছ কালার। প্রিমিয়াম কালার কে? আপনি প্রিমিয়াম কালার। আচ্ছা একটু প্রিমিয়াম কালার কেন ইউজ করবেন বলেন? কারণ ওই বইটা সবার জন্য না, সবাই এই বইটা পড়বে না, যারা ওই রিলেটেড গবেষণা করবে তাদের জন্য শুধু। আচ্ছা তার মানে আপনি প্রিমিয়াম সেক্টর চিন্তা করছেন। আচ্ছা বসেন। আরেকজন হট কালার কে যেন বলছিলেন, কেউ হট কালার বলেন নাই। আপনি কি কালার বলছেন? প্রিমিয়াম কেন বলেন দেখি? এটা একটা ঐতিহ্যকে স্মরণ করছে, অনেক ইতিহাস। হুম, হুম। ইতিহাসের বিষয়টা সবসময় ব্ল্যাক হোয়াইট, পড়বে না সবাই। ইতিহাসকে হাইলাইট করে। আচ্ছা এই জন্য আপনি প্রিমিয়াম কালার দিবেন। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি হলে কি দিতাম? আমি বললাম সেপিয়া কালার চিনেন? সেপিয়া কালার, সেপিয়া কালার মানে হলো পুরনো হয়ে গেছে, ওল্ড হয়ে গেছে। কারণ আমি ওই ঐতিহ্যটাকে নিয়ে আসতে চাচ্ছি। স্যার আমরা এই বিষয়টা সম্পর্কে জানলাম না। হ্যাঁ সেটাই। তারা প্রিমিয়াম বলেছে, তারা কিছুটা কাছাকাছি আপনার সাথে। না প্রিমিয়াম কালার আসবে না, কারণ প্রিমিয়ামের ধরনটা হলো কি, প্রিমিয়ামের একটা কন্ডিশন আছে। মনে করেন যখন একটা আইফোন, ফোনটা কিন্তু নর্মাল, এর থেকে অনেক বড় সাইজের ফোন, এর থেকে অনেক বেশি ফিচারের ফোন আপনি 15,000 টাকায় পাবেন। এই ফোনটার দাম 80,000 টাকা। তার মানে কি, এটা প্রিমিয়াম। সেম প্রোডাক্ট, ছোট প্রোডাক্ট, কিন্তু প্রাইস অনেক হাই। তখন কি হয়, এটা প্রিমিয়াম হয়ে যায়। তখন আপনি প্রিমিয়াম কালার চিন্তা করবেন। ওই বইটা এত দামি না, আর বইটা কিন্তু অত কিছু ক্যারি করে না, সেই ইতিহাস ক্যারি করছে, সেখানে আপনি প্রিমিয়াম না, এটা প্রিমিয়াম প্রোডাক্ট হয় না। এই জন্য বললাম দুটো কন্ডিশন একসাথে করতে পারলাম না। এখানে মাছ পিপলের চিন্তা করতে পারেন, হ্যাঁ। মাছ পিপলের মধ্যে সেটা আসতে পারে, কিন্তু প্রিমিয়াম আসবে না। কাজেই এটা আসলে শুধু কালার নিয়ে যদি ক্লাস নেই, আমার 2 দিন ক্লাস নিতে হবে শুধু কালারের এই কনসেপ্টগুলো নিয়ে। কারণ এগুলা লেভেল অফ কালার আছে, টাইপ অফ কালার আছে, লেভেল আপনি কোথায় কিভাবে ইউজ করবেন, কোনটার সাথে কি কম্বিনেশন আছে, এগুলার হিউজ ডিসক্রিপশন আছে। কাজে আমরা লং ডিসক্রিপশনে যাই না, মোটামুটি তো বুঝতে পারছি, আমরা একটা কনসেপ্ট পেয়েছি কালারের উপরে। কারো কোনো কোশ্চেন আছে কালার নিয়ে? সেপিয়া কালার আমরা ফটোশপ যখন শিখবো, ভালো কথা বলছেন, মোবাইলে ছবি তুলেই দেখাই। হ্যাঁ সেটাই কালার আছে। দেখেন এখানে যদি তাকান, একটা কালার দেখা যাচ্ছে, এই যে একটু পুরনো স্টাইলের, এটা সেপিয়া মোড বলে। যত সালের কথাই বলতে পারে, একটু পুরনো স্টাইল, পুরনো ধাঁচের দিতে হলে মানুষ সাধারণত সেপিয়া কালারটা ইউজ করে। ঠিক আছে, আমরা আরেকটা সিস্টেম আজকে শিখবো, সেটা হলো দৈর্ঘ্যের একক বা দৈর্ঘ্যের মাপ যেটাকে বলে। আমরা তো অনেকেই জানি তাই না, দৈর্ঘ্যের একক কত কি যেন বলেন তো? মিটার, একক মিটার, সেন্টিমিটার, মিটার, দুইটা পেয়েছে। আর কোনো? মিলিমিটার, কিলোমিটারও একক? আরে বাবা। আচ্ছা মিটার, মিটারটাই একক। আচ্ছা তাহলে 3টা পেলাম, সেন্টিমিটার, মিলিমিটার, মিটার, কিলোমিটার, আর কি? হ্যাঁ সবাই একসাথে বললে হবে না, একজন একজন বলেন তাহলে শুনতে পাবো। যে আপনি বলেন। কোন একটা দেশের এরিয়া মাপার জন্য তো তখন তার কিলোমিটারটা একটু হয়ে থাকে, স্কয়ার ভাই আমি কোনো দেশের কথা বলি না, আমি বলছি এভারেজ।
এভারেজ কোনটা একক, মাপের একক সেটা মিটার। আচ্ছা, আর কেউ? সেন্টিমিটার এবং মিটারের মাঝে একটা আছে ডেসিমিটার। ডেসিমিটার, ওটা একক। একক জি, একক। আচ্ছা আচ্ছা, আর কেউ আছেন কিছু বলবেন? মিটার আছে। ব্রিটিশ একক আছে স্যার ইঞ্চি, ফুট এগুলো। ইঞ্চি, ফুট, একক এটা। আচ্ছা ঠিক আছে, আমরা অনেক মতামত পেলাম, কিন্তু আসলে একটা যুক্তিযুক্ত মতামত দরকার, যেটা যেটা ইন্টারন্যাশনালি চলে, যেটা ইন্টারন্যাশনালি চলে আসতেছে। আচ্ছা, আপনারা কি জানেন যে ফটোশপের বয়স কতদিন হয়েছে? এটা সম্ভবত 2015-এ 20 ইয়ার্স পূর্তি করলো, 20 বছর। ফটোশপ কারা ইউজ করে সেটা জানেন? ফটোশপ ইউজ করে এই মেজারমেন্ট রিলেটেড যত সেক্টর আছে সব রিলেটেড ইউজ হয়। আপনি আর্কিটেকচারে যান, আপনি প্রিন্টিংয়ে যান, আপনি ইউআই ডিজাইনে যান, আপনি ফটোগ্রাফার যান, আপনি ভিডিও এডিটর যান, 3D ডিজাইনার যান, এমন কোনো সেক্টর নাই যেখানে এগুলো ইউজ হয় না। তার মানে ওই সেক্টরে যেহেতু এটা ইউজ হয়, তার মানে ওরা এমন একটা মেজারমেন্ট ইউজ করে যে মেজারমেন্টটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং সবার কাছে অ্যাকসেপ্টেবল। তাহলে আমরা একটু দেখি যে ওরা কি ইউজ করেছে, তাহলে আমরা ক্লিয়ার হব না? আচ্ছা, একটু দেখি, রাইট বাটন ক্লিক করেন এটার উপরে। ওরা ইউজ করেছে পয়েন্টস, পাইকা, ইঞ্চ, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। তার মানে যারা মিলিমিটার সেন্টিমিটার বলেছেন তারা ঠিক আছেন, ইঞ্চি একটা বলেছিলেন সেটা ঠিক আছে। এই তিনটা জিনিস হয়তো আমরা খুব একটা জানি না। পয়েন্টস হলো, এগুলোর একটু ডেসক্রিপশন দেই তাহলে বুঝতে সুবিধা হবে। পয়েন্টস কি, পাইকা কি, ইঞ্চ, মিলিমিটার কি। তিনটা আসলে সেম। 72.72 পাইকা, 72 পিক্সেল, সব ইজিক্যাল টু একেন্সি। তার মানে তিনটার মেজারমেন্ট একই। এটা হলো পিসি, পাইকা। তিনটার একই মেজারমেন্ট। তাহলে এখন তিনটা কেন সেপারেট জিনিস, তাই না? কোশ্চেন আসতে পারে না তিনটা কেন থাকলে, একটাই থাকলে হতো না? আমি যখন থেকে ফটোশপ ইউজ করি অ্যারাউন্ড 20 ইয়ার্স কাছাকাছি হবে, তখন আমি যেটা দেখেছি পিক্সেল ছাড়া সবগুলোই ছিল। আজ পর্যন্ত একই আছে, শুধু অ্যাড হয়েছে পিক্সেলস। কিন্তু তখন ফটোশপ দিয়ে বা ইলাস্ট্রেটর দিয়ে ওয়েব ইউআই ডিজাইন করবে কেউ চিন্তা করে নাই, আমরা চিন্তা করি নাই, কখনো মাথায় আসেনি। এখন আমরা চিন্তা করছি, যার কারণে অ্যাডোবিও চিন্তা করেছে, আমরাও চিন্তা করছি, এই জন্য পিক্সেলটা অ্যাড হয়েছে। এখন কখন কোনটা ইউজ হবে সেটা একটা জানার বিষয়। পয়েন্টটা ইউজ হয় সাধারণত টাইপ নিয়ে, টাইপোগ্রাফি নিয়ে। ইলাস্ট্রেটর, ফটোশপ বলে কথা না, টাইপোগ্রাফি। যখন টাইপ নিয়ে কাজ করবেন তখন পয়েন্ট ইউজ করবেন। পাইকাটা ইউজ করা হতো, এখন আমাদের দেশে ইউজ করা হয় না। পাইকা ইউজ করা হতো যখন লেটার প্রেস ছিল। লেটার প্রেস টেকনোলজিতে আমরা যখন কাজ করেছি, একটা লাইন লেখার জন্য বিভিন্ন লিড বসিয়ে বসিয়ে, শীষের লিড বসিয়ে লাইন তৈরি করতাম, তখন পাইকার হিসাব ছিল। এখন পাইকার হিসাব নাই। ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার আমরা সবাই জানি। পিক্সেলসটা হলো ওয়েব ডিজাইন যখন আমরা করব, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে পিক্সেলটা ইউজ করব। ওয়েব ডিজাইনের কন্ডিশনটা হলো আমরা পার পিক্সেল, একদম সিঙ্গেল পিক্সেল মেপে মেপে আমরা ডিজাইন করব। কাজগুলো করার সময় আমার হয়তো টোটাল একটা উইথ আছে 1200 মধ্যে মেজারমেন্ট নিয়ে কখন ডান পাশে কত ছাড়বো, বাম পাশে কত ছাড়বো, প্রতিটা ডিসটেন্স কিরকম হবে, উপর থেকে নিচে কত পিক্সেল ছাড়বো, একদম পিক্সেল বাই পিক্সেল ধরে আমাদের কাজ করতে হবে। আমরা যে একটা থিওরি ক্লাস আছে মনে হয় ফটোশপের, মানে প্রজেক্ট শুরু হওয়ার আগে আমরা তখন দেখব। তার মানে বাকিগুলো মোটামুটি ক্লিয়ার। পাইকার ইউজ এখনো আমার জানা মতে জার্মানিতে বা পৃথিবীর কত কিছু কান্ট্রি আছে যেখানে ইউজ হয়, আর মাছ পিপলে খুব একটা ইউজ হয় না। এখন ডিফারেন্সটা বোঝা গেছে না? আচ্ছা, আর বাকিগুলো তো আমরা জানি, ইঞ্চি জানি, মিলিমিটার জানি, সেন্টিমিটার জানি, হ্যাঁ, এগুলোও ইউজ হয়, এগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, আমরা মেজারমেন্টের দিকে একটু সামনের দিকে আগাই। আমরা যেহেতু গ্রাফিক্স শব্দটা আমাদের সাথে রিলেটেড আছে এবং গ্রাফিক্স আমাদের পার্ট অফ ওয়ার্ক, মানে আমরা আমাদের ক্যারিয়ারে যদি এই সেক্টরে যাই, সেক্ষেত্রে গ্রাফিক্সের কিছু জিনিস আছে যে জিনিসটা আমাদের শিখতে হবে, সেটা হলো একাডেমিক টার্ম। যারা কাজ করছি, একাডেমিক টার্ম
একাডেমিক টার্মগুলো আমাদের যদি না শেখা থাকে, যে সমস্যাটা হবে, কোনো ক্লায়েন্ট হয়তো একটা প্রজেক্ট দিল, প্রজেক্টে তার একাডেমিক টার্মগুলো ইউজ করলো, তখন কি হবে, আপনি বুঝতে পারবেন না, কাজটাও করতে পারবেন না। একাডেমিক টার্মগুলো শিখে এই জন্য খুবই জরুরি। একাডেমিক টার্মগুলো না শিখলে কি সমস্যা হতে পারে, খুব একটা সিম্পল এক্সাম্পল যদি দেই, মনে করেন আপনি প্রিন্টিং প্রেস আছে না, প্রিন্টিং প্রেস রিলেটেড কারো কাছে গেলেন, এখন সে একটা কথা বলছে, এখন আপনি সেই জিনিসটা ধরতে পারছেন না, কেন? কারণ আপনি ওই টার্মটার সাথে পরিচিত না। খুব সিম্পলি এবং সহজ একটা টার্ম পরিচিত, যে টার্মটা আমরা নিউজ পেপার তো পড়ি, কাগজের নিউজ পেপার। নিউজ পেপারে এরকম মাঝে মধ্যে হয় না যে ফ্রন্ট পেজে বা পিছনের পেজে যেখানে বিজ্ঞাপন থাকে 4 কালার ছাপা হয়, এরকম একটা মার্ক থাকে ছোট করে, একদম পুস্কার, জি জি স্যার, এরকম থাকে না, দেখেছেন? জি স্যার। আচ্ছা, এর মানেটা কি জানেন, কেন থাকে, কি হয়? ডিরেকশন বলেন। দেখায়। ডিরেকশন দেখায়। আচ্ছা আচ্ছা, এটা এই শব্দটার সাথে দুইটা সেক্টরের রিলেভেন্ট আছে। দুইটা সেক্টর বলতে একটা হলো যারা প্রিন্টিং এর লিটারেট, যারা পড়ালেখা করছে বা এই সেক্টর সম্পর্কে জানে, এডুকেটেড, তারা এটাকে একটা ওয়ার্ড, একটা নামে ডাকে। আর যারা পিয়ন ছিল, অফিস অ্যাসিস্ট্যান্ট ছিল, দেখে দেখে মেশিন ম্যান হয়ে গেছে, প্রিন্টিং এর সেক্টরে ঢুকে গেছে, তারা এটাকে আরেকটা নামে ডাকে। দুইজন দুই নামে ডাকে। এর কারণ হলো, একটা হলো ইউজুয়াল পিপল, মানে যারা অভ্যস্ত সাধারণ মানুষের মতো, এটা একটা মার্ক। এই মার্কটা ইউজ করা হয় আপনি যখন 4টা কালার প্রিন্ট করা হয়, যাতে কালারগুলো একটার পর একটা পাশাপাশি পড়ে, সমান জায়গায় পড়ে, সেই জন্য এই মার্কগুলো ইউজ করা হয়। এর কন্ডিশন হলো সিটা থাকে সায়ান কালারের, এমটা থাকে ম্যাজেন্টা কালার, ওয়াইটা থাকে ইয়েলো কালার, কেটা থাকে ব্ল্যাক কালারের। আর মাঝখানে যেটা আছে এই দাগটা এবং বর্ডারটা, এটা 4টা কালারে থাকে। তাহলে কি হলো, 4টা একটা পরে একটা পড়তেছে, সমান হচ্ছে। যদি এদিক সেদিক হয় সে ওই দাগ অনুযায়ী মিলাচ্ছে, হ্যাঁ, ঘুরে ঘুরে ঠিক করে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, আমার 4টা কালার ঠিক মতো প্রিন্ট হচ্ছে, এদিক সেদিক যাচ্ছে না। তো এটাকে যারা ইলিটারেট, যারা নাকি এডুকেটেড না, যদি রেজিস্ট্রেশনটা ঠিক মতো না থাকে, এটাকে বলা হয় ছুট হয়ে গেছে। ওরা বলে ছুট হয়েছে, প্রিন্টিং ছুট। আর যারা এডুকেটেড পারসন, তারা বলে রেজিস্ট্রেশন মিসিং হয়েছে। রেজিস্ট্রেশন, এটা একটা রেজিস্টার মার্ক, এই রেজিস্টার মার্কটা বলে মিসিং হয়েছে। তাহলে এই টার্মগুলো আপনি কখন জানবেন, যখন আপনি এই সেক্টরে যাবেন, এর সাথে রিলেভেন্ট হবেন। এই জন্য আপনাকে একাডেমিক টার্মগুলো শিখতে হবে। একাডেমিক টার্মগুলো না শিখলে এই প্রবলেমগুলো পড়বে। আপনাকে বললো যে একটা কাজ দিয়ে যে আপনি কি কাজ করছেন, এটা তো রেজিস্ট্রেশন ঠিক নাই, আপনি রেজিস্ট্রেশনই জানেন না, আপনি কি বলবেন যে আপনি ফর্ম ফিল আপ তো করছেন, রেজিস্ট্রেশন তো করেছেন, তাই না? এরকম হবে না বিষয়টা? কেন, আপনাকে জানতে হবে একাডেমিক টার্ম কখন কোনটা ইউজ করা হয়, এটা রিলেভেন্ট বিষয়টা কি। ওই একাডেমিক টার্মগুলো না জানলে আসলেই প্রবলেম হবে। একাডেমিক টার্মের সাথে রিলেটেড যে বিষয়টা মেইন আসে, সেটা হলো পেপার। আমরা যেহেতু গ্রাফিক্সের কাজ করব, প্রিন্টিং এর কাজ করি আর না করি, আমরা ফ্লায়ার বানাতে পারি, তারপরে বুশিয়ার বানাতে পারি, বিজনেস কার্ড বানাতে পারি, আদার্স বিষয়গুলো আছে। সেক্ষেত্রে আমাদের একাডেমিক একটা টার্ম জানা দরকার, সেগুলো পেপার। মার্কেটের যে পেপার হয়, নর্মালি তো আমরা যে পেপার ইউজ করি এটা জানি, এটা A4 সাইজ, তাই না? বাজারে A4 সাইজ পেপারও কিনতে পাওয়া যায়, কিন্তু যেখানে প্রিন্টিং হয় সেখানে কি এই পেপার পাওয়া যায় জানেন? এই সাইজের পেপার বাজারে কিনতে পাওয়া যায় না। ওইসব বাজারে যেখানে প্রিন্টিং এর পেপার বিক্রি হয়, সেখানে ডিফারেন্ট একটা সাইজের পেপার বিক্রি হয়, সেই সাইজটাকে বলা হয় ডিমাই। ডিমাইয়ের সাইজ হয় 18-23। আরেকটা সাইজ হয়, ওটাকে বলে ডাবল ডিমাই। আমাদের ইউএস লিগাল সাইজ নাকি এখানে ইঞ্চ পাবে। ইঞ্চি ইঞ্চি সব ইঞ্চি, পেপার সবসময় ইঞ্চিতে হয়। আসলে লিগ্যাল সাইজ, ডিমাই সাইজ, ট্যাবলয়েড সাইজ, এই যে সরি ডিমাই না, A4 সাইজ, লিগ্যাল সাইজ, ট্যাবলয়েড সাইজ, যে পেপারগুলো আমরা যখন খুলি, আপনারা কখনো খেয়াল করেন না মনে হয়, ডকুমেন্ট খোলার সময় দেখবেন এখানে লেখা আছে ইউএস পেপার সাইজ। বেসিক্যালি এটা হলো অফিসিয়াল পেপার সাইজ, অফিসে ইউজ করার জন্য, নট ফর প্রিন্টিং। প্রিন্টিংয়ে যখনই যাবেন তখনই আপনাকে এই সাইজের কথা বলবে, 18-23। আর একটা হলো ডাবল ডিমাই 23-36। পেপার একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন নিউজ পেপার পড়ি, আমরা কখনো নিউজ পেপার পড়ি এরকম ভাঁজ করি না সাধারণত। নর্মালি কি করি আমরা, এরকম ভাঁজ করি, তাই না? বড় সাইজে ভাঁজ করি। কাটিং এর ক্ষেত্রেও পেপার ঠিক একই সিস্টেমে হয়। পেপার যখন বড় হয়, বড় পার্টটা আগে কাটে, তারপরে ছোট পার্টটা কাটে, তার মানে আস্তে আস্তে ফোল্ড হতে থাকে। সিস্টেমটা হলো এরকম।
আচ্ছা, আপনারা তো ইতিহাস জানেন মনে হয়, বাংলাদেশের ম্যাথের দিক থেকে বাংলাদেশ সবচেয়ে ফার্স্ট, জানেন না? এবং জিরোর আবিষ্কারক হলো ইন্ডিয়া। জিরো না হলে এখন চিন্তা করেন কেমনে আমরা এই সংখ্যা লিখতাম, সম্ভব হতো? এবং বাংলাদেশের, আমার জানা মতে পৃথিবীর অনেক কান্ট্রি আছে যারা মনে করে ম্যাথের জন্য বাংলাদেশ ইজ বেস্ট, বাংলাদেশের ছেলেপেলে ম্যাথে খুব ভালো। এবং বুয়েটের অনেক ছেলেপেলে আছে যারা ভালো ভালো জায়গায় জব করে, নাসায় অনেকেই আছে, ইন্টেলে অনেকেই আছে, জানি না আমরা ম্যাথে আমরা খুব ভালো, তাই না? কি অবস্থা আপনাদের সবার ম্যাথের? যাতে ফেল করে দিচ্ছে মিডিয়াম কেউ নাই এই যে সবাই ভালো। ভালোটাই খারাপ। ভালো নয় কিন্তু আপনি বাসায় মনে করেন মিস্ত্রি টাইলস লাগাবে, ওই ম্যাথ করে আসছেন না, এখন করতে পারবেন না। এটা তো করা উচিত বাস্তবমুখী। আমরা তো পড়ালেখা করছি কেন বলেন তো? আমাদের লাইফটা যেন স্মুথলি রান করতে পারি। এখন এমন পড়ালেখা করলাম যে পড়ালেখার কোনো কাজেই লাগলো না, তাহলে ফিউলেস হলো পড়ালেখা, ওয়েস্ট অফ টাইম। তো আমাদের ঠিকই বলেছেন, আমাদের সিস্টেম। তো আমরা আজকে এমন একটা ম্যাথ শিখবো যে ম্যাথটা আমাদের ডেইলি লাইফে কাজে লাগবে, যেটা বাস্তবমুখী ম্যাথ। যেমন আমি যে কথাটা সব ক্লাসে বলি সেটা হলো, আমার এক টিচার, সে ম্যাথ করতে করতে একটা ইন্টারভিউ দিয়ে গিয়ে দেখেছে যে ছেলের বয়স বাপের বয়স থেকে বেশি হয়ে যাচ্ছে, যেটা আসলে কখনো সম্ভব না। তো সে চিন্তা করছে এটা ম্যাথ হতেই পারে, কিন্তু বাস্তবে কখনো সম্ভব না। তো আমরা বাস্তবমুখী একটা ম্যাথ দেখবো। তার আগে একটা ছোট্ট টেস্ট নেই আপনাদের ম্যাথের অবস্থাটা কিরকম দেখার জন্য। আপনি যে ক্লাস করছেন আপনি না বললেই হবে। আচ্ছা, এটা একটা পেপার 18/23, এটাকে 8টা ভাগ করব, 8টা ডিভিশন করব, আর 8 টুকরা পেপার বেরোবে। এক একটা টুকরা কত বাই কত হবে বের করে দেখি। আচ্ছা, 1 নম্বর 4.11 যে বিষয়টা আছে কম্বাইন, আপনারা অলরেডি 3 নম্বর ক্লাস করেছেন তাই না? আজকে 4 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাসে দেখানো হয়েছে যে একটা ইমেজ কিভাবে আপনি ইলাস্ট্রেটরে নিয়ে আসবেন, তাই না? ওই বিষয়টা ছিল। তার মানে হলো আমরা ফটোশপের ফাইলও আনতে পারবো, যে কোনো জেপিজি আনতে পারবো, ইমেজ আনতে পারবো। আমাদের প্রয়োজনে আমরা ইলাস্ট্রেটর ফাইলকে আবার ফটোশপে নিতে পারবো। মনে করেন একটা লোগো বানিয়েছেন, লোগোটা আপনার হয়তো ফটোশপে নেওয়ার প্রয়োজন হবে, আপনি ওইখানে কোনো কাজ করবেন, আবার মডিফাই করার জন্য ইলাস্ট্রেটরে আসবেন, এখানে সেভ করবেন, অটোমেটিক আবার ফটোশপে চলে যাবে। তো এই যে একটা রিলেশন বিল্ড আপ ফটোশপে ফাইলে এরকম, আপনি একটা পিএইচডি কাজ করছেন, আপনার কোনো মডিফিকেশন দরকার, আপনি ফটোশপে খুলে সেভ করে দিয়ে দিবেন, ইলাস্ট্রেটরে সে আপডেট হয়ে যাবে অটোমেটিকলি। তো এইটা হলো কম্বিনেশন, এই দুইটা সফটওয়্যার রিলেশনটা খুবই ভালো, দুইটার সাথে রিলেশন রেখেই আসলে কাজগুলো করতে হয়। তো এইটা হয়তো আমরা এখনই আমরা দেখবো না, প্রজেক্ট টু প্রজেক্ট আমাদের বিষয়গুলো আসবে, দেন আমরা কাজ করতে করতে জেনে নিব কখন কিভাবে সেগুলো ইউজ হয়। স্পেশালি ফটোশপে যখন যাব তখন আমরা এই জিনিসগুলো একটু বেশি শিখবো, রিলেশনগুলো। তারপরে একটা বিষয় হলো যে আমাদের ডিজাইন স্কিল কিভাবে আমরা ডেভেলপ করবো, তাই না? আর হলো ইউনিক ডিজাইন। ডিজাইন স্কিল বিষয়টা যদি আসলে আসে যে মানে সহজ কথায়, সেটা হলো যে কেউ যদি একজন একটা সেক্টরে পরিশ্রম করে কাজ করে তাহলে সে আসলে স্কিল হতে পারে, আর যদি কাজ না করে একদিন দুই দিন কাজ করে সে কখনো স্কিল হতে পারে না। স্কিল হওয়ার একমাত্র ওয়ে হলো সেম সেক্টরে থেকে রেগুলার কাজ করা, রেগুলার প্র্যাকটিস করা। যে কথাটা আমি সচরাচর বলে থাকি যে আপনি আপনার ফাদারের নাম কেন সবসময় মনে রাখতে পারেন, বাবা মা শব্দগুলো আমরা কেন ভুলি না, কেন জন্মের পর থেকে সেগুলো ডেকে আসতেছি, বলে আসতেছি রেগুলার। তো কাজের ক্ষেত্রে কিন্তু সেম এরকম, আপনি যেই কাজটা রেগুলার করবেন সেটা আপনার মাথায় আসবে, আর যে কাজটা করবেন না সেটা মাথায় আসবে না। এটাকে একটা সেক্টর বলে, সেক্টর অনুযায়ী কাজ করবেন। একজন ক্রিয়েটিভ রাইটার যে যে লিখে, আপনি কোনো একটা বিষয়ে যদি বলা হয় যে আপনি এটার বিষয়ে 2টা লাইন লেখেন, দেখবেন কোনো লাইন খুঁজে পাচ্ছেন না। আর একজন ক্রিয়েটিভ রাইটার তাকে বলেন, সে ধুম করে মাথায় চলে আসলো, আচ্ছা এটা এরকম হতে পারে কেন। এর মানে রিলেশনগুলো হলো এরকম, সে আসলে সারাদিন ওইসব বিষয় নিয়ে চিন্তা করে, তার মাথায় সবসময় ওই বিষয় নিয়ে কাজগুলো করতে থাকে মাথায়। তখন তার যদি হঠাৎ চিন্তা হয় এটা কি হবে, তার মাথায় হয়তো একটা বিষয় চলে আসলো, আচ্ছা এটা তো রিলেভেন্ট, এরকম হতে পারে। তার মানে হলো যে যে সেক্টরে থাকবেন সেই সেক্টরে আসলে কন্টিনিউ সেটা নিয়ে প্রসেস চলতে হবে, আপনার মাথায় প্রসেস চলতে হবে। যেমন আমি যখন ডিজাইন করি একটা প্রজেক্ট, যেমন আমার এখন চলতেছে, এটা বলে ম্যাটেরিয়াল ডিজাইন, যেটা গুগলের ডিজাইন। এখন আমি যেখানেই থাকি, আমি গোসল করতেছি, আমার মাথায় কিন্তু কাজ চলতেছে, আচ্ছা আমার তো এটা হবে এটা হবে। হঠাৎ দেখা যায়
আমি ঘুমিয়ে আছি, স্বপ্নের মধ্যে আমি চিন্তা করতেছি যে এটা এরকম হচ্ছে, মানে যেটা হয়তো চিন্তা করা যায় না, যে স্বপ্নের মধ্যে আসলে চিন্তা করা যায়। আমার শেখার বিষয়ে আমি বলবো, মানে আমি যে দ্রুত শিখেছি বা আমার যে ইন্টেনশন ছিল শেখার, আমার সেক্টরে বা আমার লেভেলের কেউ এই কাছে বিষয় আসতে পারেনি। কারণ আমার প্রচুর ইন্টেনশন ছিল যে আমি শিখবই, ইভেন আমি ঘুমের মধ্যে দেখা যাচ্ছে আমি শিখতেছি, বিষয়গুলো এরকম কাজ করেছে। কারণ আমার আসলে প্রচণ্ড আগ্রহ ছিল শেখার। তো সব কাজের মধ্যে কিন্তু এই জিনিসটা থাকতে হয় যে একটা সেক্টর থাকতে হয় যে আমি এটা নিয়েই কাজ করব, এটাই আমার রাজ্য, এটাই আমার সব কিছু। আর এটা নিয়ে প্রতিনিয়ত যত আমি প্র্যাকটিস করবো ততই আমার স্কিলনেস বাড়বে। আজকে আপনি কোর্স করে চলে গেলেন, 3 মাস ধরলেন না কম্পিউটার, তাহলে আপনার স্কিল থাকবে? কখনোই থাকবে না। স্কিল বাড়ানোর জন্য একমাত্র ওয়ে যে আপনাকে এই সেক্টরটার মধ্যে ডুবতে হবে, জাস্ট ডাইভ দেয়া। তারপরে যে বিষয়টা প্রয়োজন সেটা হলো ইউনিকনেস। ইউনিকনেস যদি আপনার থেকে তৈরি না হয় তখন হয়তো আপনার কাজের প্রতি ভালোবাসা থাকবে না বা ইচ্ছা করবে না। তো আমরা এখন নতুন, তাই না? মানে সবাই শিখতেছে নতুন, এই অবস্থায় আমি ইউনিকনেসটা কিভাবে তৈরি করব? ইউনিক ডিজাইন তৈরি করতে হলে কিছু ক্রাইটেরিয়া আছে। ইনিশিয়ালি যেহেতু আমরা নতুন, আমরা একদম প্রাথমিক স্তরে আছি, সেক্ষেত্রে সহজ একটা এক্সাম্পল বলবো। মনে করেন আপনি একটা বিজনেস কার্ড বানাবেন, আগে ঠিক করেন কিসের বিজনেস কার্ড বানাবেন, মানে আপনি গোলটা সেট করেন। একজন লয়ার বিজনেস কার্ড বানাবেন, একজন কর্পোরেট অফিসের জন্য বানাবেন, একটা কর্পোরেট অফিসের জন্য বানাবেন, একটা সেলসম্যানের জন্য বানাবেন। হ্যাঁ, মানে কিসের জন্য বানাচ্ছেন সেটা আগে সেট করেন। মনে করেন আপনি একটা লয়ারের জন্য একটা বিজনেস কার্ড বানাবেন বা একটা অর্ডার পেলেন, হোয়াট এভার, বা আপনি চিন্তা করলেন। এখন আপনার বিজনেস কার্ডটা যে ইউনিক হবে, আপনার বিজনেস কার্ডটা সুন্দর হবে, সেটা কিভাবে বুঝবেন? বোঝার একটা ওয়ে তো লাগবে। সেই জন্য আসলে হুট করে আপনার মাথা থেকে বেরোবে না, কারণ এই সেক্টরটা আপনি এখনো ঢুকেন নাই, জাস্ট অনগোয়িং, ঢুকতেছেন, রাস্তায় আছেন। তাইলে রাস্তার মুখে আসলে আপনি সবকিছু পাবেন না। সেক্ষেত্রে আপনি একটা হেল্প নিতে পারেন, সেটা হলো রেফারেন্স। যেমন মানুষের নাম মনে রাখার আমার একটা ভালো অ্যাবিলিটি আছে, আমি এখন আর ইউটিলাইজ করি না, প্রথম দিকে করেছি। যেমন প্রথম ক্লাসে আমার 50% প্রায় মুখস্থ হয়ে গেছে না। তারপরে যদি আমি চাইতাম যে একটা ক্লাসে আমি এটুকু জেড, মানে 30 জন স্টুডেন্ট সবার নাম মনে রাখবো, সম্ভব? মানে আমি চাইলে সম্ভব, কিন্তু এখন লোডটা একটু নেই না, ইচ্ছা করি নেই না। এটা টেকনিকটা হলো রেফারেন্স মনে রাখা। মনে করেন আপনার নাম কি? শাহেদ। এখন আমি চিন্তা করি শাহেদ নামে আমার ক্লোজ কে আছে, শাহেদ নামে আমার পরিচিতের মধ্যে কে আছে যার নামটা আমি মনে করলেই চলে আসবে, সেটা আমার মাথায় আমি নিয়ে আসি। দেন আমি মনে রাখার চেষ্টা করি, আচ্ছা এই শাহেদ, আচ্ছা শাহেদ হলো আমার পরিচিত একজন আছে, অমুক আছে। যখনই ওনার নামটা ভুলে যাই তখন ওর নামটা মনে করি, তখন আমার মাথায় চলে আসে। এটাকে বলে রেফারেন্স। এই রেফারেন্স টেকনিকগুলো খুব ভালো। আপনার ডিজাইনের ক্ষেত্রে এই রেফারেন্স টেকনিকগুলো ইউজ করতে পারেন। আপনি গুগলে সার্চ দেন বিজনেস কার্ড দিয়ে, আপনি এরকম দেখবেন অনেক বিজনেস কার্ডের ডিজাইন পেয়েছেন। সাইজ হতে একই রকম, কিন্তু দেখবেন এলিমেন্টস গুলো ডিফারেন্ট, এক একটা প্লেসমেন্ট এক এক রকম, এক একটা ডিজাইন কনসেপ্ট এক এক রকম। আপনি লয়ারের বিজনেস কার্ড দিয়েই সার্চ দেন, আপনি 10টা বিজনেস কার্ড পাশাপাশি রাখেন বা 10টা বিজনেস কার্ড আপনি দেখেন, দেখলে কি হবে, আপনার কনসেপ্টগুলো বিল্ড আপ হয়ে থাকবে। আপনি কখনো কপি করবেন না, চুরি করবেন না। চুরি হলো যে একটা বিজনেস কার্ড আপনি দেখেছেন, এর মধ্যে ডিজাইনটা এরকম করা আছে, আপনি হুবহু এরকম জিনিসটাই বানালেন, সেটা কখনই করবেন না। আপনার হয়তো টপটা ভালো লাগছে, আপনি টপটা আপনার মাথায় নেন। আপনার হয়তো অ্যাড্রেসের জায়গাটা ভালো লাগছে, অ্যাড্রেসের জায়গাটা মাথায় নেন। মানে হলো আপনি কনসেপ্টগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেন, কালেক্ট করে এখন নিজে চিন্তা করেন, আচ্ছা এই কনসেপ্ট আছে, এই কনসেপ্ট আছে, আমি কোন জায়গায় কোন জিনিসটা ইউটিলাইজ করতে পারি, ওই জিনিসগুলো এখন ইনপুট দেন। দেখবেন আপনার বিজনেস কার্ড আপনার নিজের অজান্তে অনেক সুন্দর হয়ে গেছে। আর আরেকটা জিনিস সবসময় মেনটেন করতে হবে, সেটা হলো স্পেস। চারিদিকে স্পেস যেন সমান থাকে, ইকুয়াল থাকে। আমরা আউটলাইন অফসেট পাথ শিখেছি, তাই না? অফসেট পাথের কাজটা হলো, মনে করেন আপনি একটা বিজনেস কার্ড বানাবেন, আপনি যদি একটা ইকুয়াল ডিসটেন্স চারিদিকে নিয়ে নেন, অ্যাপ্রক্সিমেটলি আমি নিয়েছি। এখন আপনি লেখাগুলো যদি এখানে দেন, হ্যাঁ এখানে আপনি লোগো দিলেন, এখানে টেক্সট দিলেন, তাহলে যে সুবিধাটা হবে চারিদিক থেকে কিন্তু সমান স্পেস থাকছে। এই সমান স্পেসের কারণে আপনার ডিজাইনটা অন্য সময় যেটা করতেন সেটা হলো দেখা গেল আপনি লিখছেন, লেখাটা বের হয়ে এখানে চলে গেছে, বর্ডারে চলে গেছে, হয়তো এই লেখাটা লিখছেন এখানে চলে আসছে, লোগোটা হয়তো দিচ্ছেন একটু উপরে পড়ে গেছে। এই দুইটা থেকে আপনার যে সমান স্পেসের ডিজাইন, দুইটা দেখবেন আকাশ পাতাল পার্থক্য। মানে আপনি চিন্তা করতে পারবেন না যে ডিজাইন দেখতে এত ভালো লাগছে কেন।
স্পেস নিয়ে প্লে করবেন, ইকুয়াল স্পেস রাখার চেষ্টা করবেন, দেখবেন ডিজাইন নিজের অজান্তে ভালো হয়ে গেছে। এটা স্পেস নিয়ে একটু প্লে করতে হয়। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবেন যে আপনি, আমরা তো পরের ক্লাস আমাদের আছে বিজনেস কার্ড, তাই না? আমরা বিজনেস কার্ড বানানো পরের ক্লাসে দেখবো। পরের ক্লাসটা হয়তো আমি নাও নিতে পারি, সম্ভাবনা কম। তো সেখানে বিষয়গুলো দেখবো। আর তাহলে কি করবেন, কনসেপ্টগুলো নেবেন, নিয়ে আইডিয়াগুলো নিয়ে নিজে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করবেন। তাহলে দেখবেন একটা নতুন ইউনিক ডিজাইন তৈরি হয়েছে এবং ডিজাইনটা অবশ্যই সুন্দর হবে। কিন্তু আমি একটা রিকোয়েস্ট করবো, কেউ চুরি করবেন না। চুরি মানে হলো হুবহু জিনিস কখনোই বসাবেন না, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? টাইপ অফ প্রিন্টিং প্রসেস, হাউ টু মেক প্লেট, হাউ টু মেক পজিটিভ, তারপরে ডিফাইন ওয়ার্ক সাইজ। আচ্ছা, পেপার সাইজ আর কি। প্রিন্টিংয়ের যে টাইপগুলো আছে, এক সময় প্রিন্টিং আমি যখন শুরু করেছি, এই সেক্টরে আসছি, তখন ছিল হলো লেটার প্রেস টেকনোলজি। লেটার প্রেসের কন্ডিশন ছিল যে, আমি তখন বলেছি মনে হয় শিশার মধ্যে টাইপ ফেস থাকতো, সেটা এরকম একটা বক্স নিতে হতো, কতটুকু সাইজে আমার পেপারটা হবে সেই অনুযায়ী আমাকে লিড বসে বসে সেই স্পেসিং করতে হতো, ডিজাইন করতে হতো, টেক্সট লিখতে হতো। সে এক কঠিন কাজ, আসলে কঠিন ছিল। লিখে তারপরে ওটা প্রেসে ছাপানো হতো। ছাপানোর সিস্টেমটা হয়তো আপনারা জানেন, এরকম দেয়া হতো। মানে খুব রিস্কি ছিল, আমার দেখতে খুব ভয় লাগতো। একটা করে পেপার দিত, একটা সার্টেন টাইম সে এসে চাপ দিয়ে চলে যাবে, এর মধ্যে পেপার একটা সরাই আর একটা পেপার দিতে হতো। হ্যাঁ, খুব কঠিন আমার কাছে মনে হতো, ভয়ঙ্কর ছিল। তো ওটা ছিল লেটার প্রেস টেকনোলজি। ওই লেটার প্রেস এখন মনে হয় ঢাকা শহরে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। তারপরে যে টেকনোলজিটা আসলো সেটাকে বলা হয় অফসেট প্রিন্ট। অফসেট প্রিন্টটা এখনো চলছে এবং খুব ভালোভাবেই চলছে। মানে আমরা এখন ডেইলি লাইফে যে প্রিন্টিংগুলো দেখি, কালার প্রিন্ট দেখি, 4 কালার প্রিন্ট দেখি, সেগুলো হলো অফসেট কালার। তারপরে যে টেকনোলজিটা আসছে সেটা হলো গ্রাভিউর প্রিন্টিং। একসময় আমাদের দেশে যে প্যাকেটগুলো, আমরা চিপসের প্যাকেট, বিভিন্ন প্যাকেট দেখি না, এগুলো এখন কিন্তু বাংলাদেশে ছাপানো হয়, জানেন আপনারা? এগুলো কিন্তু চায়না থেকে আসতো, সিঙ্গাপুর থেকে আসতো, মালয়েশিয়া থেকে আসতো। এখন বাংলাদেশ থেকে চায়না পাঠায়, সিঙ্গাপুর পাঠায়, মালয়েশিয়া পাঠায়। উল্টো হয়েছে। কারণ হলো কি, আমাদের দেশে লেবার কস্ট অনেক কম। লেবার কস্ট কম হওয়ার কারণে, যেমন আপনাকে একটা কস্টিং এর কথা বলি, গ্রাভিউর প্রিন্টিং এর যে সিলিন্ডারটা বানানো হয়, একটা সিলিন্ডার, এই সিলিন্ডারটার প্রাইস প্রায় 1 লাখ টাকার উপরে। মানে একটা প্লেট যদি আমরা বলি 1 লাখ টাকার উপরে। এখন সেটা কমতে কমতে 32-33 হাজার বা 30 থেকে 35 হাজারের মধ্যে আসছে। তো যখন 1 লাখ টাকার উপরে হতো, তাহলে আপনি কয়টা প্যাকেট ছাপাবেন, কত টাকা সেভ করবেন? একটা চিপসের প্যাকেট বিক্রি করবে, সেখান থেকে লাভ আবার সবকিছু মিলিয়ে, তাহলে প্যাকেটে কত টাকা খরচ করতে হচ্ছে। তো যার কারণে ওটা বাইরে থেকে আনা হতো, কস্টিং অনেক বেশি ছিল। এখন এই সিলিন্ডারের খরচ বাংলাদেশে অনেক কমে গেছে। এটা পুরো মেটাল, আসলে এই সিলিন্ডার থাকে পুরো মেটালের। এটার মধ্যে কি করা হয়, ধরেন যে ডিজাইনটা করা হবে সেই ডিজাইনটা বসিয়ে এসিড দিয়ে বার্ন করা হয়। বার্ন করে করে একটা তৈরি করতে সম্ভবত 15 থেকে 20 দিন লাগে। গ্রাভিউর সম্পর্কে কারো ধারণা আছে এখানে? 15 থেকে 20 দিন লাগে একটা এই ইউনিট তৈরি করতে, মানে প্লেট তৈরি করতে। আরো বেশি সময় লাগতে পারে, আমি এক্স্যাক্টলি এখন জানি না ইনফরমেশনগুলো আপডেট কিরকম হয়েছে। তাহলে এই গ্রাভিউর প্রিন্টিং এর কারণে যেটা হয়েছে, খুব কোয়ালিটি প্রিন্ট, হাই কোয়ালিটি প্রিন্ট তৈরি হয় বাংলাদেশে এখন, মানে ইমপ্রুভাইজ এটা হয়েছে আর কি। আরেকটা জিনিস হয় অফসেট প্রেসে। অফসেট প্রেসে যে রেজিস্ট্রেশনটা আপনাদের বুঝিয়েছিলাম, অফসেট প্রেসে যেটা হয় যে আপনার এক সময় হতো ওয়ান কালার, সিঙ্গেল কালার প্রিন্ট হতো। একটা কালারের প্রিন্ট হচ্ছে, দেন একটা মেশিন থেকে বের হচ্ছে, তারপর আরেকটা কালার প্রিন্ট হচ্ছে। এখন আর সেই যুগ নাই। এখন যেটা হয়েছে, একবারে এক জায়গায় দিবে পেপার ধরে, ওই প্রিন্ট হয়ে 4 কালার বের হয়ে যাবে। এটাকে বলে 4 কালার প্রিন্ট। নিউজ পেপারগুলো আপনারা কেউ দেখেছেন? নিউজ পেপার প্রেস গিয়েছেন? জাননি। নিউজ পেপারে গেলে দেখবেন এদিকে পেপার যাচ্ছে, ওদিকে পেপার ভাঁজ হয়ে রেডি হয়ে বেরোচ্ছে। খুব মজার, দেখলে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে, খুবই ইন্টারেস্টিং। তো এখন আপডেট হয়ে আমাদের এই পর্যায়ে আসছে। এখন কিছু জিনিস আমরা বাদ দিয়েছি বলতে প্রসিডিউরটা চেঞ্জ হয়েছে। আগে ছিল প্রথম ডিজাইন পার্ট করবে, ডিজাইন পার্টের করার পরে পজিটিভ পার্ট করবে, পজিটিভ পার্টের করার পরে প্লেটে যাবে, প্লেটের পরে যাবে প্রিন্ট। এটা ছিল প্রসিডিউর। এখন যেটা করেছে, পজিটিভের এই পার্টটা নাই, এখন আর এই প্রসিডিউরে কাজ করে না। কি করে,
একটা ডিজাইন ডিরেক্টলি প্লেটে চলে যায়, এটাকে বলা হয় সিটিপি। এই নতুন টেকনোলজি চলে আসছে, নতুন টেকনোলজি চলে আসছে আসাতে যে সমস্যাটা হয়েছে, এখানে যারা বিজনেসম্যান ছিল এদের পুরো বিজনেসটাই বন্ধ। এটা হিউজ বিজনেস ছিল। আমার এক ফ্রেন্ড ছিল যার প্রতি মাসে মানে কোটি টাকার উপরে শুধু ইনকাম করতো এটা দিয়ে, পজিটিভ মানি। সে বিজনেস টোটালি বন্ধ। কেন এই মাসে এখন চলে আসছে ডাইরেক্ট সিটিপি। সিটিপি মানে কম্পিউটার টু প্লেট, কম্পিউটার থেকে ডিরেক্টলি প্লেটে চলে যায়, তারপরে সে প্রিন্ট করে। আচ্ছা, অফসেট প্রেসে যেহেতু প্রিন্ট হয়, অফসেট প্রেসের কিছু টেকনোলজি আছে যেটাকে আপনার জানতে হবে, যে আমরা পেপার সাইজ কিভাবে ডিফাইন করব সেটা জানতে হবে। আজকে আমাদের একটা পড়ে নিয়ে আসছিলাম পেপার সাইজ কিভাবে ডিফাইন করবেন। পেপার সাইজ ডিফাইন করতে গেলে যারা হয়তো প্রিন্টিং এ কাজ করবেন বা প্রিন্টিং সেক্টরের ধারণা প্রয়োজন তাদের এটা লাগবে। সেটা হলো, আমরা পেপার জানি 18-23। এখন এই পেপারটা যখন প্রেসে যায়, প্রেসে প্রিন্ট হয়, আপনারা কখনো খেয়াল করেছেন অফসেট পেপার মেশিন মানে এই যে A4 সাইজের পেপারগুলো ফুল উইথ যদি আপনারা প্রিন্ট করেন দেখবেন একটা জায়গায় কিন্তু সাদা থেকে যায়। এরকম হয় না যে আপনি সে একদম বর্ডার পর্যন্ত প্রিন্ট করতে পারে, সম্ভব না। একটু না একটু জায়গা সাদা থাকে। কেন থাকে? এটার রিজনটা হলো পেপারটা তো আপনি একটা জায়গায় দেন, ট্রেতে দেন, এই পেপারটা যে নিয়ে যাবে এই প্রসিডিউর হয়ে ঘুরিয়ে আবার সে বের করবে, পেপারটাকে ধরতে হবে। কোথায় ধরবে? ধরার জন্য একটা জায়গা থাকে, এই জায়গাটা বলে গ্রিপার। গ্রিপার, এই গ্রিপারের মধ্যে সে ধরে কি করে নিয়ে যায়, নিয়ে প্রসিডিউর করে সবকিছু করে কাজটা শেষ ছেড়ে দেয়। এই প্রেসেও একই রকম কন্ডিশন। এই একই রকম কন্ডিশনে মনে করেন আমরা এটা যদি লম্বা হয় তাহলে টানতে টানতে হয়তো সে বড় হয়ে যেতে পারে, সেই জন্য এদিকে ধরে না, পেপারটা সবসময় ধরা হবে এদিকে সাইড। তাহলে যেদিকে কম পার্ট আছে সেই দিকটায় একটা জায়গায় ছাড়তে হবে, এবং সেটা পয়েন্ট হলো 0.4 ইঞ্চি মিনিমাম, 0.4, তবে রিকমেন্ডেড হলো 0.5 ইঞ্চি ছাড়ার জন্য। এই জায়গাটা কি হয়, এটাকে বলে গ্রিপার মার্ক। এখানে লেখা থাকে প্রাণ দিয়ে জিপি, জিপি, হ্যাঁ, গ্রিপার মার্ক। এই গ্রিপার মার্ক মানে হলো, এটা আপনাদের কাজ না, এটা বেসিক্যালি যারা আউটপুট ছাড়ে, যারা ফাইনাল কাজটা করে সাধারণত তারা গুলো করে দেয়, যারা মেকআপ টেকআপ করে ফেস মেকআপ গুলো করে তারা বলে দেয় যে গ্রিপার মার্কটা কোথায় দিবে। কিন্তু আপনাকে কি জানতে হবে, সরি, আপনাকে জানতে হবে যদি আপনি ডিজাইন করেন, ডিজাইন করার সময় এই গ্রিপার মার্কটুকু ছেড়ে ডিজাইন করতে হবে। কারণ প্রেসের জন্য কাজ করবেন, প্রি প্রেসের জন্য কাজ করবেন, এটা যদি না ছেড়ে কাজ করেন তাহলে কি হবে, এটার উপরে প্রিন্ট হবে, সম্ভব না, তখন আপনার মেজারমেন্ট উল্টাপাল্টা হয়ে যাবে। এই জন্য যদি আপনারা প্রিন্টিং সেক্টরে কেউ কাজ করেন তাহলে ফার্স্ট আপনি জেনে নেবেন পেপারের সাইজ কত দিব, কি ধরনের পেপার হবে, তারপরে যে বিষয়টা আসবে প্রিন্টিং কিরকম কোয়ান্টিটি হবে। কারণ আমরা ডিডি অলরেডি শিখেছি, তাই না? মনে করেন 18-23 পেপারটা আছে, আমরা গ্রিপার দিব এই পারে। যদি এরকম হয় যে তার কোয়ান্টিটি অনেক বেশি, সে ডাবল ডিমাইতে চাপবে, তখন কিন্তু গ্রিপার মার্ক এখানে থাকবে না, তখন গ্রিপার মার্কটা চেঞ্জ হয়ে যাবে। তখন কি হবে, এই পেপারটা বড় হয়ে যাচ্ছে, এই পেপারটা হয়ে যাচ্ছে এখানে 18 আর থাকছে না, এখানে হয়ে যাচ্ছে 36, তাহলে আপনার 23 কম, তাহলে গ্রিপার মার্কটা চলে আসবে এই পাশে। বুঝতে পারছেন? তাহলে আপনি যদি প্রিন্টিং সেক্টরে কাজ করেন তাহলে এই নলেজগুলো আপনার থাকতে হবে, গেদার করতে হবে। আরো কিছু জিনিস আছে যেগুলো আসলে কি করতে হবে, আমরা আমাদের দেশে অভিজ্ঞতা আসলে খুব বাজে, স্পেশালি আমার। কারণ আমি যত ডেভেলপার নিয়েছি আমার কোম্পানিতে, ম্যাক্সিমাম হয় কি, যখন ডেভেলপ করে একটা সার্টেন পিরিয়ডে আসে, যখন সে আমাকে প্রোডাকশন দিতে পারবে, তখন বাবা অসুস্থ, মা অসুস্থ, বাড়িতে গেল আর খবর নেই, তার মানে সে চাকরি চেঞ্জ করে। এটা আমাদের দেশে সবার প্র্যাকটিস, নট অনলি আমার কোম্পানি, ম্যাক্সিমাম কোম্পানিতে এটা হয়। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো যারা এই সেক্টরে কেরিয়ার বিল্ড আপ করার চিন্তা ভাবনা করছেন বা ফিউচার বিল্ড আপ করার চিন্তা করছেন, কোনো একটা কোম্পানিতে যখন যাবে, কোম্পানি আপনার কাছ থেকে ভালো কোনো ফিডব্যাক পাবে না, আপনাকে কিন্তু শেখাবে তারা। আপনি কোনো সিনিয়রের আন্ডারে থাকলেন, কোনো একটা যারা প্রফেশনাল কাজ করে, যারা প্রোডাকশন টিম আছে, তাদের সাথে থেকে আপনি বেসিক কনসেপ্ট পেলেন, বেসিক ধারণাগুলো পেলেন। এটা পেতে পেতে দেখা যায় 6 মাস 1 বছর লেগে যাবে আপনাকে একটা প্রফেশনালিজম হতে। এখন এরকম হলো 1 বছর পরে তারা হয়তো বেতন আপনাকে 15,000 টাকা দিচ্ছে, কথার কথা। আপনি মার্কেটে বেতন পাচ্ছেন কত,
দেখলেন আপনার ডিমান্ড আছে 30,000 টাকা, কারণ আপনি ধুম করে চলে গেলেন, কিন্তু আপনি ভুলে গেলেন আপনাকে যারা 1 বছর শিখালো উইদাউট বেনিফিট, অথবা বেনিফিট হয়েছে খুব কম, আপনাকে 15,000 টাকা বেতন দিয়েছে, তারা হয়তো 5,000 টাকা বেনিফিট পেয়েছে। তাহলে আপনাকে যে 1 বছর ধরে টানলো, শিখালো, আপনাকে একটা পর্যায়ে আনলো, এটা আপনারা ভুলে যান, আমরা ভুলে যাই। এটা আসলে আমাদের হিউম্যান নেচার মনে হয়, তাই না? এটা করা উচিত না। আমি রিকোয়েস্ট করব, কেউ যদি এই সেক্টরের মানে কেরিয়ার বিল্ড আপ করতে চান, তাহলে অ্যাটলিস্ট যে কোম্পানি আপনাকে শেখাবে সেখান থেকে 2 থেকে 3 বছর থাকা উচিত। কারণ আপনি 1 থেকে 1.5 বছর লেগে যাবে আপনার একটা স্ট্যান্ডার্ড আসতে, যেখান থেকে আপনি কোম্পানিকে কিছু দিতে পারবেন। কোম্পানি যেহেতু শিখালো, তার মানে তারও একটা এক্সপেকটেশন আছে আপনাকে ডেভেলপ করে আপনার থেকে যেন সে কিছু পায়। তার মানে স্যালারি কম হলেও আপনি ধুম করে চলে যাবেন। যেমন আমার কোম্পানিতে এই রিসেন্ট যেটা হয়েছে, একটা ছেলের সাথে কমিটমেন্ট, তাকে হলো 2 ইয়ার্স মিনিমাম আমার এখানে কাজ করবে। তো তার ধারণা মোটামুটি ছিল, তাই আমি বলছি আমি আপনাকে ডেভেলপ করব, আমাদের কাজের স্ট্যান্ডার্ড বানাবো, কিন্তু আপনাকে 2 বছর থাকতে হবে। সে 1 বছর হয়েছে, বসুন্ধরা গ্রুপে জবের অফার পেয়েছে, সে চলে যাবে। তাই মানে এটা কেমন কথা? আপনার সাথে কমিটমেন্ট আছে, তারপরে হলো আপনাকে আমরা শিখালাম, ডেভেলপ করলাম, এখন চলে যাবেন, এটা তো কোনো লজিক হতে পারে না, তাই না?